আবারও আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সিকিউ সলভ ক্লাস করব। আজকে আমরা মূলত সিকিউ সলভিং ক্লাস করব, সেটা হচ্ছে অর্গানিক সিকিউ সলভিং ক্লাস। তো অর্গানিক 0 to Pro যে প্লেলিস্টটা আছে, এটাতে তুমি বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি শিখে ফেলতে পারবা অর্গানিক 0 to Pro-তে। তো তারপরে আমি বলেছিলাম যে অর্গানিক 0 to Pro প্লেলিস্টটা যেহেতু আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, তো এটা তোমরা মোটামুটি শেষ করেছো বলে আমি আশা করি। তো তোমাদের সিকিউ সলভ ক্লাস নেওয়ার কারণ কি? তোমাদের কনফিডেন্স বাড়ানো, যে তোমরা যেই সব সিকিউগুলো আসবে বা আসছে সেগুলো যাতে তুমি পারো। তো তারপরেও আমি সিকিউটা একটু ডিটেইলসে পড়াই দিব। অনেকেই আছে যে পড়েছো কিন্তু ভুলে গেছো, এরকম হতে পারে। তাই আমি আশা করব যে তুমি যদি ভুলেও যাও, কিন্তু একবার পড়েছো কিন্তু ভুলে গেছো, তারপরেও যাতে জিনিসটা রিকল করতে পারো এবং জিনিসটা যাতে বুঝো। তো সেইভাবে করে আমি সিকিউগুলো প্র্যাকটিস করাবো। আর আমার যে অর্গানিক 0 to Pro যে বইটা, এটা তো বের হয়ে গেছে, তোমরা জানো। অর্গানিক 0 to Pro, এটা অর্গানিক 0 to Pro লিখে বুক লিখে সার্চ দিলেই তুমি রকমারিতে লিঙ্কটা পেয়ে যাবা। রকমারিতেও পেয়ে যাবা, গুগলে অর্গানিক 0 to Pro লিখে সার্চ দিলেও তুমি পেয়ে যাবা। অর্গানিক 0 to Pro বুক লিখে সার্চ দিলে তুমি তোমার গুগল থেকেও পেয়ে যাবা, গুগল সার্চ থেকেও পেয়ে যাবা। এটা অ্যাভেলেবেল, সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। আমাদের ভাইয়া কমেন্ট পড়েন না? আচ্ছা, ঠিক আছে। তো সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও। হ্যাঁ, সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দিই। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করি। এই যে আমাদের অর্গানিক 0 to Pro, এই বইটার মধ্যেই কিন্তু আমাদের যে সিকিউগুলো নিয়েছি সেগুলো টাইপ ভিত্তিক আকারে দেয়া আছে। তো প্রথমে আমরা ভাগ ভাগ করে কিন্তু সিকিউগুলো সলভ করবো, ভাগ ভাগ করে। তো ভাগ ভাগ করে সিকিউ সলভ করবো বলতে, যে প্রথম যে পার্টটা আমার বইয়ের মধ্যে আছে, জৈব যৌগের সূচনা, কার্যকরীমূলক সমানতা, জৈব বিক্রিয়ার ধরন, এগুলো থেকে কি সিকিউ আসে? এগুলোর মধ্যে সমানতা থেকে সিকিউ আসে। সমানতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে তোমার উদ্দীপকের কোশ্চেন আসে, উদ্দীপকের কোশ্চেন এগুলো বেশি আসে। তো সমানতা থেকে তোমরা সবাই জানো মূলত সমানতা দুই প্রকার, একটা গাঠনিক সমানতা, একটা আলোক সমানতা। আলোক সমানতা থেকে তুলনামূলক বেশি কোশ্চেন আসে। তো আসো আমরা শুরু করি। আমরা আগে কোশ্চেন দেখি, তারপরে কোনো বেসিক লাগলে আমরা সলভ করব। তো বিসমিল্লাহ বলে আমরা শুরু করছি। তো শুরুতেই দেখো খেয়াল করে, যে আমাদের শুরুর যে কোশ্চেনটা, এখানে আমাদের এই যে একটা এই উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকে দুইটা যৌগের কথা বলা হয়েছে, CH3 Cl ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, আবার CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড OH COH। বলছে উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? কোনটা? কি মনে হচ্ছে এই দুইটা যৌগের মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? তো তোমাদের কি মনে আছে সমানতার? আমি যদি এই জিনিসটা আগে বলি, এই জায়গায় আমি তোমাদেরকে যদি এই কথাটা বলি, যে সমানতা যে আছে, সমানতা মূলত ছিল কয় প্রকারের বলো? সমানতা কত প্রকারের ছিল? সমানতা ছিল মূলত হচ্ছে দুই প্রকারের, এবং দুই প্রকারের মধ্যে একটা ছিল গাঠনিক সমানতা, যেটার মধ্যে পাঁচটা ভাগ ছিল। সেই পাঁচটা ভাগ কি? সেই পাঁচটা ভাগের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে শিকল সমানতা বা চেইন আইসোমারিজম। দুই নাম্বারটা ছিল অবস্থান সমানতা। তিন নাম্বারটা ছিল তোমার কার্যকরীমূলক সমানতা। চার নাম্বারটা ছিল মেটামারিজম, এবং পাঁচ নাম্বারটা ছিল টটোমারিজম। এই পাঁচ প্রকারের সমানতা ছিল। আর গাঠনিক সমানতার এই পাশে আরেকটা সমানতা ছিল, যেটার নাম হচ্ছে স্টেরিও সমানতা।
এবং এই স্টেরিও সমানুতা মূলত হচ্ছে দুই প্রকারের। সেই দুইটা প্রকার কি কি ছিল? সেই দুইটা প্রকারের মধ্যে একটা ছিল জ্যামিতিক, একটা ছিল জ্যামিতিক সমানুতা। এই জ্যামিতিক সমানুতাকেই আমরা বলি সিস্ট্রান্স সমানুতা। সিস্ট্রান্স, এটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্স সমানুতা। আরেকটা ছিল আলোক সমানুতা, আরেকটা ছিল আলোক সমানুতা। আমি যদি সংক্ষেপে বলতে চাই, তো নর্মালি আমাদের জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে কখন? যে অ্যালকিন এবং চাক্রিক অ্যালকেন এরা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। অ্যালকিন এবং চাক্রিক অ্যালকেন জ্যামিতিক সমানুতা বলতে সিস্ট্রান্স সমানুতা প্রদর্শন করে। আমরা কিন্তু আরো বলেছিলাম যে সিস্ট্রান্স, তার সাথে ছিল সাইন এনটি, তারপরে ছিল ইজেড সমানুতা ছিল। তার মধ্যে এইচএসসিতে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট মানে আসবে আর কি, যেটা সেটা হচ্ছে সিস্ট্রান্স। তো সেটার জন্য একটা শর্ত হচ্ছে, এই সিস্ট্রান্স সমানুতা হওয়ার যে শর্ত সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যে আছে, দ্বিবন্ধনের একই কার্বনে, একটা কার্বনে তো দুইটা করে হাত আছে, একই কার্বনের দুই হাতে, একই কার্বনের দুই হাতে দুইটা সেম মূলক যুক্ত থাকা যাবে না। একই কার্বনের দুই হাতে দুইটা সেম মূলক যুক্ত থাকা যাবে না। এখানে এ থাকলে এখানে বি থাকবে, মনে করো এইখানে এ এখানেও বি, এটাও থাকতে পারে, তাহলে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তাহলে মনে রাখতে হবে একই কার্বনের দুই হাতে দুইটা সেম মূলক থাকতে পারবে না, তাহলে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। এই কার্বনে যদি এই মূলকটা আর এই মূলকটা সেম হয়ে যায় তাহলে জ্যামিতিক হবে না, এটা জ্যামিতিক হবে না। তাহলে মনে রাখতে হবে ডাবল বন্ড থাকতে হবে কার্বনে, আবার দুই কার্বনে সেম সেম যে জিনিসটা। একজন বলছে অর্গানিক 0 to 27 জন্য কিনা ঠিক হবে, অবশ্যই ঠিক হবে, তবে অবশ্যই ঠিক হবে, হ্যাঁ অবশ্যই। বইটা তো আচ্ছা, এই বইটা কিন্তু পাঠ্য বইয়ের বিকল্প, মানে তোমার এই বইটা পড়লে মানে পাঠ্য বইয়ে তুমি মনে করো হাজারি কবির, হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যার, লিঙ্কন স্যার, যেই বইয়ে বলো না কেন এগুলো গুছানো নাই। অর্গানিক এত কষ্ট লাগে কেন, এত কঠিন লাগে কেন? গুছানো নাই। এই বইটাতে গুছাই দেওয়া হয়েছে পুরাটা, মানে এমন না যে এটা গাইড বই, এটা কিন্তু পুরাটা একটা বই, পুরাটা জাস্ট তোমার পাঠ্য বই, পাঠ্য বই হিসাবে তুমি পড়তে পারবে। এটা বই পড়লে আর তোমার পাঠ্য বই অন্যটা পড়তে হবে না, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তো এই যে বিষয়টা আছে, এটা হইলে তোমার জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে, বুঝছো? তো আসো এটা আমরা একটু দেখি। এখানে বলছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তাহলে কোনটা করবে, কি মনে হচ্ছে তোমার? কোনটা করবে, কোনটা করতে পারে বলো তো? নিচের যৌগগুলোর মধ্যে কোনটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে পারে? দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের এই কার্বনটা যে আছে, এই কার্বনের এক হাতে ক্লোরিন, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, তার মানে এটাই জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তাহলে আমরা 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 বলতে পারি এটার অ্যান্সার কি হবে? গ নাম্বারের অ্যান্সার 1 নং যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, ঠিক আছে? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে 1 নং যৌগটি। কিভাবে? এটার কারণটা হলো এই যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বনের এক হাতে আছে ক্লোরিন, এক হাতে আছে CH3, আরেক হাতে এইখানে আছে কি, এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন এবং আরেক হাতে আছে CH3। এখন এই CH3 দেখো, এই CH3 এবং এই CH3 যদি একই দিকে থাকে, একই দিকে যদি থাকে সেটাকে আমরা বলি কি সমানু বলো তো? একই দিকে থাকলে সেটাকে বলি আমরা সিস সমানু, সিস, এটাকে বলি আমরা সিস সমানু, এটাকে বলি সিস। একই দিকে, এটাও নিচে আছে এটাও নিচে আছে, একই দিকে আছে, তো একই দিকে থাকলে সেটাকে বলি আমরা সিস সমানু। আবার যদি এই কার্বন কার্বন দ্বিবন্ধন, এইটাকে আমি যদি Cl এখানে দিলাম, CH3 এখানে দিলাম, এই CH3টাকে এখানে দিলাম, এইখানে H দিলাম, একই একই যে মূলকগুলো যুক্ত আছে তারা যদি বিপরীত দিকে থাকে তাহলে সেটা কিন্তু ট্রান্স সমাণু, এটাকে বলবো আমরা ট্রান্স সমাণু। তাহলে জ্যামিতিকে দুইটা সমাণু তৈরি হয়, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে ট্রান্স সমাণু, তাই না? সিস সমাণু এবং ট্রান্স সমাণু তৈরি হচ্ছে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম,
কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনের একটা কার্বনের দুই হাতে সেম মূলক যুক্ত থাকতে পারবে না। এখানে তুমি লিখে দিবা এই একই কার্বনে দুটি ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, এই কার্বনেও ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, তার মানে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সেই জ্যামিতিক সমানতা কি কি? একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স। তার মানে গ নাম্বারের অ্যান্সার এটাই হয়ে গেল। তুমি বলবা কি কারণে? তুমি বলবা যে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত, যে কার্বনের একই কার্বনের দুই হাতে দুটি ভিন্ন মূলক যদি যুক্ত থাকে তাহলে সেইটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। হ্যাঁ, এটা এটা একই অক্ষ বরাবর এদের মুক্ত আবর্তন সম্ভব হয় না। এটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম যে এটা এখানে ঘুরাই দিলে এটা মুক্ত আবর্তন সম্ভব না। এগুলো না লিখলেও চলে, তুমি জাস্ট এই কথাটা আমি যেটা বলছি এটুক লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এইটা হলো তোমার জ্যামিতিক সমানতা, এইটা হলো তোমার জ্যামিতিক সমানতা। এইবার চলে আসো, বলছে আচ্ছা দেখো যে 2 নাম্বার যৌগটা অন্য যৌগ অপেক্ষা, অন্য দুটি না, অন্য যৌগ অপেক্ষা হবে, অন্য যৌগ অপেক্ষা ভিন্ন এক ধরনের যে সমানতা প্রদর্শন করে, এটা যুক্তি সহকারে বিশ্লেষণ করো। এই 2 নাম্বার যৌগটা কি করে? 2 নাম্বার যৌগটা একটা ভিন্ন সমানতা প্রদর্শন করে। সেই সমানতাটা কি? এখন 2 নাম্বার যৌগটায় দেখো, 2 নাম্বার যৌগটায় এখানে তো দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন যুক্ত তো কার্বন কার্বন দ্বিবন্ধন নাই। এখানে কি আছে? এই কার্বনটা দেখো, এই কার্বনটায় একটাতে আছে এইচ, এই কার্বনের সাথে একটা আছে এইচ, এই পাশে আছে CH3, এই পাশে আছে OH, এই পাশে আছে OH, আর এই পাশে আছে COOH। তার মানে কি হলো? একটা কার্বনের 4টা হাতে 4টি ভিন্ন মূলক যুক্ত থাকলো। একটা কার্বনে 4টা হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত থাকলে সেটাকে কি কার্বন বলে বলো তো? এটাকে বলে কাইরাল কার্বন। এটাকে কি বলে? এটাকে বলে কাইরাল কার্বন। এটা কাইরাল কার্বন যুক্ত, কাইরাল কার্বন বা কাইরাল বা অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন। এই অপ্রতিসম কার্বন যুক্ত এটা একটা যৌগ বা কাইরাল কার্বন যুক্ত যৌগ। এই কাইরাল কার্বন যুক্ত যৌগ সমানতা প্রদর্শন করে, সমানতা প্রদর্শন করে মানে আলোক সমানতা প্রদর্শন করে। একই কার্বনের 4 হাতে যদি 4টা ভিন্ন মূলক যুক্ত থাকে সেটাকে বলে কাইরাল কার্বন। এই কাইরাল কার্বন যুক্ত যৌগগুলা আলোক সমানতা প্রদর্শন করে। তার মানে বলতো এই যে 2 নাম্বার যৌগটা যে আছে, এই 2 নাম্বার যৌগটা, এই 2 নাম্বার যৌগটা কি কি সমানতা প্রদর্শন করবে বলো? তাহলে 2 নং যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করবে। তার মানে 2 নাম্বার যৌগটা কিন্তু হচ্ছে আলোক সক্রিয়। কেন? কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত আছে, তাহলে আলোক সমানতা প্রদর্শন করবে। ক্লিয়ার? বুঝছো? পারবা? ওকে, এইবার চলে আসো আরেকটা কোশ্চেনে। এবার দেখো এখানে কি বলছে, CH3CO CH3, এখানে বলছে CnH twice n plus 2O। আচ্ছা তোমাদের মনে আছে, তোমাদের মনে আছে প্রথমে 1 নাম্বার যৌগটার কথা চিন্তা করো, 1 নাম্বার যৌগটার কথা চিন্তা করো। দেখো CH3COCH3, তাহলে CH3COCH3 এটা কি বলতো? এটা একটা কিটোন, এটা একটা কিটোন, এর নাম হচ্ছে প্রোপানন, প্রোপানন বা এসিটোন, প্রোপানন বা এসিটোন, এটা একটা কিটোন। এই কিটোনগুলো যে সমানতা প্রদর্শন করে সেটা হচ্ছে টটোমারিজম সমানতা প্রদর্শন করে। তাহলে প্রোপানন, প্রোপানন কি প্রদর্শন করে বলতো? টটোমারিজম প্রদর্শন করে। এই যে টটোমারিজম প্রদর্শন করে। এই যে দেখো, খেয়াল করো, এই যে এখানে এখানে যে তোমার ছিল এই যে গাঠনিক সমানতার মধ্যে যে ছিল টটোমারিজম, এই টটোমারিজম সমানতা কে প্রদর্শন করে বলতো? মানে অ্যালডিহাইড বা কিটোন এগুলো কিন্তু টটোমারিজম প্রদর্শন করে। ঠিক আছে? ওকে ওকে ওকে। এখন দেখো টটোমারিজম প্রদর্শন যে করবে, তাহলে টটোমারিজম কিভাবে প্রদর্শন করে? টটোমারিজম প্রদর্শনের সিস্টেম হচ্ছে যে প্রোটন ট্রান্সফারের মাধ্যমে, প্রোটন
স্থানান্তরের মাধ্যমে, প্রোটন স্থানান্তরের মাধ্যমে এই টটোমারিজম প্রদর্শন হয়। মানে প্রোটন স্থানান্তরের মাধ্যমে সেই জিনিসটা কি রকম? সেই জিনিসটা এরকম, CH3 C ডাবল বন্ড ও CH3, এটার টটোমারিজম শো হবে। টটোমারিজম কি শো হবে? জিনিসটা এরকম, দেখো এটা ছিল একটা কিটোন, এটা ছিল একটা কিটোন, কিটোন ছিল। এই কিটোনের দেখো এইখানে যে একটা প্রোটন আছে, মনে করো CH3, এইখান থেকে একটা H প্লাস এসে এইখানে যুক্ত হয়, এখান থেকে একটা H প্লাস এসে অক্সিজেনের সাথে যুক্ত হবে। কিভাবে? এর একটা হাত ভেঙে যাবে, অক্সিজেন এবং কার্বনের মধ্যে অক্সিজেনের তরিণতা বেশি, এটা মাইনাস, একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়ে গেল, তাহলে এ হয়ে গেল OH, কিন্তু এরও তো একটা হাত ফাঁকা, সেই হাতটা এর সাথে যুক্ত হয়ে যায়। এর সাথে যুক্ত হইলে জিনিসটা যেটা হয় সেটা হলো CH3, সি এর এই বরাবর হয়ে যায়, সেই এই বরাবর সি একটা ও দিয়ে হয়ে যায় OH, এবং এই ডাবল বন্ডটা তখন এই জায়গায় এসে সুইচ করে, তখন এখানে ডাবল বন্ড দিয়ে CH2 হয়। দেখো ভালো করে চেক করো, তাহলে এই জিনিসটা কিরকম হবে, যে এই যে দেখো কিটোনটা কি করবে, এই যে এইখানে অক্সিজেন আর কার্বনের মধ্যে অক্সিজেনের তরিণতা বেশি, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এই মাইনাসে একটা প্রোটন এসে যুক্ত হয়, তাহলে এটা হয়ে যায় OH, আর এখানে যে প্লাস হয়, এইটা যে একটা হাত বের হয়, ওই হাতটা এখানে এসে যুক্ত হয়, তার মানে অ্যাকচুয়ালি এই হাতটা এখানে চলে আসে, তার মানে এখানে ডাবল বন্ড হয়ে যায় CH2, এখান থেকে একটা H এখানে চলে আসে। তো কিটোন ছিল, এটা থেকে অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল হয়ে যায়, এটাকে বলে ইনল, কিটোন থেকে ইনলে পরিণত হয়, এটাকে বলে কিটো ইনল টটোমারিজম। কিটোন থেকে ইনলে পরিণত হওয়াকে ইন আর অল, এই যে অ্যালকিনের ইন অ্যালকোহলের অল, এটাকে বলি আমরা কিটো ইনল টটোমারিজম, কিটো ইনল টটোমারিজম, ঠিক আছে, টটোমারিজম। তো এটাকে কিটো ইনল টটোমারিজম বলে, এটি একটি গতিশীল সমানতা। এই যে দেখো, এটাকে রেখে দিলে ইনলে পরিণত হয়, এটাকে রেখে দিলে আবার কিটোনে পরিণত হয়, এটা আপনা পরিবর্তন হয়, কিছু দেওয়া লাগে না, এটি গতিশীল সমানতা। প্রশ্ন MCQতে আসে কোনটি গতিশীল সমানতা, তখন তোমাকে বলে দিতে হবে যে টটোমারিজম এটা একটা গতিশীল সমানতা। বুঝতে পারছো? টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সমানতা। এরপরে বলছে, এখানে চেক করো যে এইখানে CnH2NO, আচ্ছা তোমাদের মনে আছে, তোমাদেরকে যখন আমি পড়িয়েছি তোমরা কি পড়েছিলা যে মনে আছে CnH2n+2O দিয়ে কি হয়? এটা দিয়ে হয় অ্যালকোহল আর ইথার, মূলত যৌগ হয় অ্যালকোহল আর ইথার, ঠিক আছে, ওকে। এখন দেখো এটার আমরা এই CnH2NO, যেখানে n ইকুয়াল আছে 4, n ইকুয়াল 4 হলে তোমার হচ্ছে C4H দ্বিগুণের চেয়ে 2 বেশি, মানে 10, C4H10O। তো এই যুক্ত তুমি যদি সমানুগুলা যদি চেক করো, তো তোমাদের এখানে আরো অনেকগুলাই হয়, তোমাদেরকে বলেছিলাম এখানে অ্যালকোহল হয়, ইথার হয়, ইনল হয়, আবার সাইক্লিক ইথার, সাইক্লিক অ্যালকোহল হয়, অসম্পৃক্ত অ্যালকোহল, সরি এটা তো এটাতে জাস্ট অ্যালকোহল আর ইথার হয়, এটা তো এই যে এইটার কথা বলতেছি, এটার সমান হইতো এটা, ওগুলো আচ্ছা, এটাতে অ্যালকোহল আর ইথার হয়। তো আমি যদি অ্যালকোহলের কথা যদি চিন্তা করি, এটা অ্যালকোহল আর ইথারই হবে। তো এটার যদি আমি অ্যালকোহলের কথা চিন্তা করি, কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 10টা, কার্বন আছে 4টা, মানে এই যে 1টা 2টা 3টা 4টা, এই আছে OH। দেখো এই OH-টা যদি এখানে থাকে, তাহলে এর নাম হবে বিউটা। দেখো কার্বন কয়টা, 1 2 3 4টা, হাইড্রোজেন কয়টা, 3 2 5 2 7 2 9 1 10টা, একটা আছে অক্সিজেন। এখন দেখো এটার নাম হচ্ছে কি, এটার নাম বিউটানল 1 বা বিউটান 1 অল বা বিউটানল 1, তাই না? এটার নাম হচ্ছে কি বিউটানল 1। এই যে বিউটানল 1 যে আছে, 1 নম্বরে যে OH আছে,
এই বিউটানল 1 এর এই ওএইচটা আমি যদি 2 নাম্বার কার্বনে দেই, মনে করো CH3 CH2 CH দিয়ে OH দিলাম, তারপরে CH3 দিলাম, তাহলে হইতো বিউটানল 2, হইতো না? তাহলে হইতো কি বিউটানল 2 হইতো। তো বিউটানল 1 আর বিউটানল 2 এরা কিন্তু মেটামারিজম দেখাতে সক্ষম নয়, কারণ এরা পরস্পরের, এই অ্যালকোহলের এই দুইটা পরস্পরের, এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমাণু। কার্যকরী মূলকের অবস্থান যদি চেঞ্জ হয় সেটাকে বলি আমরা অবস্থান সমাণু। তার মানে এক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে যেটা তুমি পাবা সেটা হচ্ছে অবস্থান সমাণু তুমি পাবা। কিন্তু ইথারের ক্ষেত্রে দেখো, ইথারের ক্ষেত্রে একটা চেক করো, ইথারে আছে 4টা কার্বন, তার মানে তুমি এইভাবে দিতে পারো CH3 CH2 O দিয়ে CH2 CH3, তুমি একবারে মাঝখানে অক্সিজেন দিতে পারো, এটাকে বলে ইথোক্সি ইথেন, এটার নাম হচ্ছে ইথোক্সি ইথেন, এটা একটা হইতে পারে। আরেকটা জিনিস হবে, আরেকটা জিনিস খেয়াল করো যে একটা CH3 এখানে আছে O, তারপরে আছে CH2 এখানে আছে CH2 CH3, এর নাম হচ্ছে মিথক্সি প্রোপেন, ইথোক্সি ইথেন আর মিথক্সি প্রোপেন। দেখো আমার যদি কার্যকরী মূলকটা যদি দ্বিযোজী হয়, মানে দুইটা যদি হাত থাকে, যেমন ইথার, যেমন কিটোন, যেমন সেকেন্ডারি অ্যামিন, যেমন অ্যামাইড, এগুলোর ক্ষেত্রে কার্যকরী মূলকের দুই পাশে কার্বনের সংখ্যার যদি ভিন্নতা হয়, দেখো মোট কার্বন 4টা আছে, একটা অক্সিজেন আছে, কিন্তু এই পাশে 2টা এই পাশে 2টা, আর এখানে এই পাশে 3টা এই পাশে 1টা, তো দুইটাই সমাণু, কিন্তু এদেরকে বলা হয় মেটামারিজম। এটা এই মেটামারিজম শুধুমাত্র দ্বিযোজী কার্যকরী মূলকের জন্য প্রযোজ্য। তার মানে এই দুইটা যদি আমি বলি, ধরো এটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম 2 নাম্বার, এটার নাম দিল 3 নাম্বার, এটার নাম দিলাম 4 নাম্বার, তাহলে আমরা বলবো 3 এবং 4, 3 ও 4 পরস্পরের হচ্ছে মেটামার, হ্যাঁ। তো মেটামারিজম এক্ষেত্রে এরা মেটামারিজম শো করতেছে, মেটামার যারা আছে তারা যে মেটামারিজম শো করবে কিভাবে বুঝবা? দ্বিযোজী কার্যকরী মূলক যদি থাকে, এই যে মনে করো C ডাবল বন্ড O আছে, এইটার দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতা দেখে কিন্তু মনে হচ্ছে এটাও এক ধরনের অবস্থান সমানুতা, এটাও এক ধরনের অবস্থান সমানুতা, কিন্তু কার্যকরী মূলকটার যদি দুইটা হাত থাকে সেই অবস্থান সমানুতাকে আমরা বলবো কি মেটামারিজম। যেমন কারা, ওই যে দেখাইলাম C ডাবল বন্ড O মানে কিটো মূলক, ইথারীয় মূলক, তারপরে সেকেন্ডারি অ্যামিন, তারপরে অ্যামাইড, সেকেন্ডারি অ্যামাইড, হ্যাঁ, এরপরে হতে পারে তোমার অ্যানহাইড্রাইড, এগুলো আসলে তোমার কি করে মেটামারিজম শো করে। তাহলে এখানকার 3 এবং 4 পরস্পরের মেটামার, তার মানে এরা মেটামারিজম প্রদর্শন করবে, হ্যাঁ, এগুলো মেটামারিজম প্রদর্শন করবে। ক্লিয়ার? বুঝছো? পারবা? ক্লিয়ার? বুঝছো? ওকে, এবার আসো, ওগুলো আসে যতবার তোমার সিকিউ অবশ্যই আসবে কোথা থেকে? অ্যারোমেটিক, তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে অবশ্যই তোমার সিকিউ আসবে। অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে 2 নাম্বার টাইপ, এরকম করে করে অ্যারোমেটিকটা চলবে তোমার কত নাম্বার পর্যন্ত? অ্যারোমেটিক চলবে তোমার 14 নাম্বার পর্যন্ত, তারপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আছে, এরকম করে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরে এটা কত দূর পর্যন্ত আছে, তারপরে 17 নাম্বার পর্যন্ত এটা চলবে, তারপরে অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড অ্যালকোহল ইথার, এগুলো চলবে, তারপরে আসবে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড অ্যামিনের জাতক, এই আর কি তোমার চলবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, লাস্টে ফেনল টেনল টিএনটি নিয়ে যদি কিছু আসে, খুব কম আসছে ইতিমধ্যে, কিন্তু তোমরা ওগুলো পড়ে রাখবা, কারণ ফুল সিলেবাস যেহেতু পড়ে রাখবা একটু। আমি যেগুলো সৃজনশীল দিচ্ছি এগুলো যেহেতু বিগত সালে আসা সৃজনশীলগুলো, এবং এগুলোই তোমার ইম্পর্টেন্ট, এগুলোই বারবার করে দেখবা, তাহলেই হয়ে যাবে সিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের মধ্যে তোমাদের কয়েকটা জিনিস একটু মনে করাই দিই, ভুলে গেছো অবশ্যই, তাই না? অ্যারোমেটিক যৌগের কথা মনে করাই দিই।
অ্যারোমেটিক যৌগে তোমাদের ছিল যে বেনজিনের যে প্রস্তুতিগুলো ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট প্রস্তুতিগুলো মনে রাখতে হবে, নাহলে উদ্দীপকই পারবা না। বেনজিন প্রস্তুতি কি কি ছিল বলো, বেনজিন প্রস্তুতি কি কি ছিল বলো, কি কিভাবে বেনজিন প্রস্তুত করা যায়? মনে আছে ইথাইন, ইথাইনের পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন প্রস্তুত করা যায়। ইথাইনকে তুমি যদি পলিমার করো, ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া, এই যে এইটার পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া মানে লৌহ নলের উপস্থিতিতে, লৌহ নলের উপস্থিতিতে 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। লোহার দণ্ডের ভিতর দিয়ে তুমি লৌহ নলের ভিতর দিয়ে কি করবা, ইথাইনকে তুমি যদি পলিমার করো, পলিমার মানে 3টা সিএইচ, এই যে দেখো সিএইচ সিএইচ 3টা ইথাইন একত্রিত হয়ে কি তৈরি করবে বলো তো, একত্রিত হয়ে তোমার বেনজিন তৈরি করবে। তো এইটা মাথায় রাখতে হবে, এগুলো উদ্দীপকে লাগবে তোমার, ইথাইন থেকে কিভাবে বেনজিন হয়। তাহলে এটা এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, ইথাইন থেকে কিভাবে তোমার বেনজিন হচ্ছে। তাহলে এটা এটা গেল হচ্ছে ইথাইন থেকে, এটা এটা তুমি মাথায় রাখবা ইথাইন থেকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, মনে আছে না? ডিকার্বক্সিলেশন কথাটা মনে আছে? কার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশনের মধ্যে কি পড়বে, মানে তোমার এখানে বেনজিন বেনজিন চক্রের উপরে COOH কোহ বা কণা, COOH ও থাকতে পারে, COONও থাকতে পারে, কোহ অথবা কণা। এটার সাথে কি হবে, এটার সাথে তুমি যদি সোডা লাইমের বিক্রিয়া দাও, কোহ বা কণা উপরে থাকলে এই কোহ বা কণার জায়গায় হাইড্রোজেন চলে আসে, তাহলে NaOH এটা হচ্ছে সোডা লাইম। তো এইটা যদি তুমি যুক্ত করো তাহলে কি চলে আসবে বলো তো, তাহলে তোমার বেনজিন চলে আসবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা 3 নাম্বার, 3 নাম্বার দেখো, হ্যাঁ দেখো এটা মানে কিন্তু C6H5, এটা মানে কি আসলে, এটা মানে C6H5 COONA, এটা মানে এটা, তাই না? এটা মানে এটা, এটা মানে কুহ বা কণা, কুহ বা কণা, কুহ বা কণা, কুহ বা কণা থেকে হাইড্রোজেন রিলিজ হবে। আচ্ছা 3 নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে বেনজিন তৈরির সহজ উপায় হচ্ছে যে তোমার ফেনল থেকে, এটা হচ্ছে ফেনল থেকে, এগুলো তোমার উদ্দীপকে আসবে, এগুলো তোমার উদ্দীপকে আসবে, কোনোটা যদি আরো আসে, এই মূলত 3টা আসবে, এই মূলত তোমার 3টা আসবে, আরো যদি আসে সেটা আমি তোমাকে পরে লিখে দিচ্ছি। আমি তো তোমাদেরকে 6টা তোমাদেরকে পড়িয়েছে, এর সাথে জিঙ্গুরা দিলে এখান থেকে অক্সিজেন টান দিয়ে নিয়ে নিবে, বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তো তোমাদের এই কয়েকটা আগে মনে রাখো, তো এই কয়েকটা মনে রাখো, তার সাথে এইটা ওই টলুইন থেকে ফেনল, টলুইন থেকে ফেনল একবার উদ্দীপক মানে ইয়েতেও কোশ্চেন আসছে যে টলুইন থেকে বেনজিন প্রস্তুত করো। তো টলুইন মানে হচ্ছে বেনজিনের উপরে CH3, এটা থাকা মানে টলুইন। এই টলুইনের সাথে তুমি যদি হাইড্রোজেন যোগ করো প্লাটিনাম অ্যালুমিনাতে, অ্যালুমিনাতে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে বেনজিন প্লাস মিথেন তৈরি হয়, বেনজিন প্লাস মিথেন এইটা তৈরি হয়। তো এইভাবে তুমি বেনজিন প্রস্তুত করতে পারো, এটা মাথায় রেখো, এইভাবে বেনজিন প্রস্তুত করতে পারো, বুঝছো? ওকে, ক্লিয়ার? এখন বেনজিনের প্রস্তুতি তো বুঝলাম, এবার বেনজিনের তোমাকে যদি আমি বলি বিক্রিয়া, বিক্রিয়ার কথা যদি বলি, তো বেনজিনের বিক্রিয়ার মধ্যে বেনজিনের বিক্রিয়া 3 প্রকারের হয়। একটা হচ্ছে কি সংযোজন, সংযোজন, 2 নাম্বার হচ্ছে ওজনীকরণ, ওজনীকরণ, আর 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেনজিন এই 3 প্রকারের বিক্রিয়া দেয়, তার মধ্যে 1 নাম্বারের বিক্রিয়া
যেটা তোমাকে আমি বলবো সংযোজন বিক্রিয়া, সেটা কিরকম বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমরা সবাই পারি যে বেনজিনের সংযোজন যদি আমি বলি, এটা যদি বেনজিনের সংযোজন বিক্রিয়া যদি আমরা বলি, জাস্ট এইটা আমরা মাথায় রাখি যে বেনজিনের সংযোজন বিক্রিয়া কি উৎপন্ন হয়, এটার সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে 3 অণু হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাইক্লোহেক্সেন তৈরি করে। সাইক্লোহেক্সেন মানে এটা মানে CH2 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 সাইক্লোহেক্সেন তৈরি করে। তাহলে বেনজিন থেকে কি তৈরি হলো বলো তো? বেনজিন এটা ছিল, সেইখান থেকে সাইক্লোহেক্সেন তৈরি হলো। সাইক্লোহেক্সেন এইটা প্রস্তুত হলো, বুঝছো? বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি হয়েছে। ওকে, এখন দেখো এরপরে আমাদের যদি বেনজিনের সাথে যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া দাও, সূর্যালোকের উপস্থিতিতে যদি তুমি বিক্রিয়া দাও, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে যেটা হবে সেটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড মানে গ্যামাক্সিন তৈরি হবে। কি তৈরি হবে বলো তো? গ্যামাক্সিন তৈরি হবে। এটা একটা জীবাণুনাশক, এটা জীবাণুনাশক। এটা ছিল কি, এটা সংকেত কি? এটা সংকেত হচ্ছে C6H12। এটার সংকেত কি? এটা সংকেত হচ্ছে C6H6Cl6। মানে এখানে ছিল C6H6, দেখো এই জায়গায় ছিল কি, এগুলো কি, এগুলো কি ছিল? বেনজিন মানে C6H6। এখানে আরো 6টা হাইড্রোজেন আসছে, তাই C6H12 হয়েছে। এখানে ছিল C6H6, এখানে 6টা ক্লোরিন আসছে, মানে 6টা ক্লোরিন আসছে, তাই C6H6Cl6 হয়েছে। এটাকে বলে গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড অথবা লিন্ডেন। এটার নাম, আর একটা নাম হচ্ছে লিন্ডেন। আচ্ছা, এটা হলো সংযোজন। আর যদি তোমাকে বলা হয় বেনজিনের ওজনীকরণ, ওজনীকরণ, বেনজিনের ওজনীকরণে কি উৎপন্ন হয় বলো তো? বেনজিনের ওজনীকরণে যে জিনিসটা উৎপন্ন হয়, তাহলে বেনজিন এটার যদি তুমি ওজনীকরণ দাও, এটাতে জিঙ্ক পানির উপস্থিতিতে, তাহলে তোমার যেটা 3 অণু গ্লাইঅক্সাল তৈরি হবে, CHO 3 অণু। এটার সাথে যদি তুমি 3 অণু দাও, এটা 3 অণু জিঙ্ক অক্সাইড বের হয়ে যাবে এবং 3 অণু গ্লাইঅক্সাল তৈরি করবে। এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এটার মধ্যবর্তী একটা কম্পাউন্ড তৈরি হয়, বড় বাক্স টাইপ স্ট্রাকচার তৈরি হয়, সেটাও কিন্তু আমরা, এটা যদি আসে আমি দেখাই দেব। এটা যদি আসে তাহলে আমি দেখাই দেব। আর লাস্ট যে জিনিস, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি ছিল, এটা মেকানিজম সহ তোমার মুখস্থ রাখতে হবে। তো যেটা মেকানিজম আসবে আমি একটু দেখাই দিব দ্রুত গতিতে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যেই জিনিসটা হয়, দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় একটা, এইটা বিক্রিয়াটা হয় হ্যালোজিনেশন। মনে করো ক্লোরিনের সাথে বিক্রিয়া, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে অথবা ফেরিক ক্লোরাইড হইতে পারে, আয়রন হইতে পারে, লুইস অ্যাসিড থাকে একটা, এগুলো আমরা মেকানিজমে পড়ছিলাম। এর সাথে ক্লোরিনের বিক্রিয়াকে হ্যালোজিনেশন বলে। তুমি যদি RCl দাও তাহলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে। এটা কি বলে? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন বলে, তাই না? আচ্ছা, যদি তুমি RCOCl দাও তাহলে অ্যাসাইলেশন বলে, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বলে। তুমি যদি নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দাও তাহলে সেটাকে কি বলে বলো? আচ্ছা, এগুলোতে কিন্তু সবগুলোতেই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। নামগুলা লেখাটা জরুরি না, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লেখাটা জরুরি। হ্যাঁ, এগুলোর নাম লেখা জরুরি না, এগুলোর নাম লিখলাম না। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এটা মনে মনে চিন্তা করো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। কিন্তু আমার লাগবেই কি? লাগবে হচ্ছে এই যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কিন্তু লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে। আর এইটাতে লাগবে না, এটাতে গাঢ়
সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রেশন হয়। আরেকটা আছে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং SO3 এর উপস্থিতিতে তোমার সালফোনেশন হয়। তার মানে এটা সালফোনেশন, নাইট্রেশন, তোমার ফিডেল কার্ব অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, ক্লোরিনেশন। সেটা কি? এইটা বের করবা এইভাবে, তুমি চিন্তা করবা Cl ভাঙবে হচ্ছে Cl প্লাস আর Cl মাইনাস আকারে। কার প্রভাবে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, এ একটাকে মাইনাস বানায় ফেলবে, মাইনাস বানায় মানে এটাকে টান দিয়ে নিয়ে নিবে ইলেকট্রন সহকারে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তার মানে এখানে একটা Cl প্লাস, এখানে ইলেকট্রোফাইল হবে Cl প্লাস, এখানে ইলেকট্রোফাইল হবে R প্লাস, আর Cl মাইনাস, আর প্লাস এবং Cl মাইনাস। ঠিক আছে, তো এখানে আমরা এইভাবে করে যদি ভাঙি তাহলে বুঝবো কি যুক্ত হবে। আমি যদি এখানে বলি RCOটা প্লাস Clটা মাইনাস, নাইট্রিক অ্যাসিডে হবে OH আর হচ্ছে NO2, OHটা হবে মাইনাস আর NO2টা হবে প্লাস। কিন্তু সালফিউরিক অ্যাসিডে সালফোনেশনে যদিও ভাঙে এখানে ইলেকট্রোফাইল SO3, কিন্তু পরবর্তীতে SO3 এর সাথে একটা H প্লাস তোমার H যুক্ত হয়ে যায়। তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এইরকম, মানে OHটা হয় মাইনাস আর SO3Hটা হয় প্লাস। তো মনে রাখবে এগুলো সব ইলেকট্রোফাইলিক প্রতিস্থাপন, মানে প্লাস জিনিসটা প্রতিস্থাপন করবে। তাই এখানে চলে আসবে ক্লোরোবেনজিন, উপরে একটা Cl চলে আসবে, এখানে চলে আসবে অ্যালকাইল বেনজিন, এখানে চলে আসবে অ্যাসাইল বেনজিন, এই যে COR, এখানে চলে আসবে প্লাস জিনিসটা নাইট্রোবেনজিন, এখানে চলে আসবে সালফোনিক অ্যাসিড SO3H। এদের সাথে বাই প্রোডাক্ট কি? বাই প্রোডাক্ট হচ্ছে এই প্রথম তিনটাতে HCl আর পরের দুটাতে পানি, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। তো এগুলো ছিল, আচ্ছা এগুলো তোমার ছিল। আসো আমরা কিছু প্র্যাকটিস করি এগুলোর মধ্যে কি আছে। আচ্ছা ওকে, এখন দেখো কয়েকটা জিনিস আরেকটু জিনিস বলে রাখি, আর কয়েকটা জিনিস বলে রাখি। সেটা হচ্ছে কিছুগুলো আছে অর্থপ্যারা নির্দেশক, কিছুগুলো আছে মেটা নির্দেশক। ঠিক আছে, অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক আছে। অর্থপ্যারা নির্দেশক এবং তোমার আছে মেটা নির্দেশক, তাই না? মেটা নির্দেশক কিছুগুলো আছে। এগুলো কিসের মাধ্যমে অর্থপ্যারা নির্দেশক হয়, কিসের মাধ্যমে মেটা নির্দেশক হয়? তো যদি রেজোনেন্সের ফলে, রেজোনেন্স আমরা স্ট্রাকচার দেখব, রেজোনেন্সের ফলে অর্থ এবং প্যারা পজিশনে যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক হয়। যদি অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কমে যায় তারা মেটা নির্দেশক হয়। কাদের ক্ষেত্রে বেড়ে যায়? যেমন আমরা বলবো NH2, আমরা বলবো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর ক্ষেত্রে রেজোনেন্সের ফলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় অর্থ আর প্যারা পজিশনে। তারপরে হচ্ছে OH, তারপরে তোমার OR মানে O দিয়ে CH3 থাকলো মনে করো, তারপরে NH দিয়ে COCH3 হতে পারে, হ্যাঁ NO দিয়ে আগে একটা CH3 দিলাম, NOR এরকম হতে পারে, NOR, তারপরে NHCOR হতে পারে, মানে COCH3 হলো। ঠিক আছে, তো এরকম বিভিন্ন যৌগ হতে পারে। তো মনে রাখতে হবে অর্থপ্যারা নির্দেশক বুঝার একটা সহজ উপায় হচ্ছে যাদের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, এরা অবশ্যই অর্থপ্যারা নির্দেশক। লোন পেয়ার ইলেকট্রন আছে, তোমরা জানো এগুলোতে লোন পেয়ার আছে। যারা লোন পেয়ার ইলেকট্রন যুক্ত, এই জায়গায় লোন পেয়ার যদি থাকে, প্রথমটাতে যদি লোন পেয়ার থাকে, এরা অবশ্যই অর্থপ্যারা নির্দেশক। বুঝছো, এরা অর্থপ্যারা নির্দেশক। এছাড়াও অ্যালকাইল মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, মনে রাখবা। অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, এই জন্য এটা একটা অর্থপ্যারা নির্দেশক। CH3 এটা একটা অর্থপ্যারা নির্দেশক। আর মেটা নির্দেশক কারা? মেটা নির্দেশক তারা যাদের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে এবং কার্বনের সাথে যে যুক্ত মৌলটার উপরে যদি প্লাস পড়ে। এটার অর্থ হইলো, মনে করো C ডাবল বন্ড O দেওয়া আছে, দিয়ে R দেওয়া আছে, বা মনে করো H দেওয়া আছে, অথবা C ডাবল বন্ড O দিয়ে R দেওয়া আছে, তাহলে এই কার্বনের উপর প্লাস পড়তেছে, এই কার্বনের উপর প্লাস পড়তেছে, কারণ কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের তরুণতা কম, অক্সিজেনের বেশি, তাহলে এটার উপর প্লাস, এটার উপর মাইনাস। তো আলটিমেটলি তুমি চিন্তা করবা দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত বেশিরভাগ যৌগগুলাই কি? মেটা নির্দেশক।
দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত বেশিরভাগ যৌগগুলাই মেটা নির্দেশক, এগুলো মেটা নির্দেশক। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে আমরা অর্থপ্যারা নির্দেশক কারা আর মেটা নির্দেশক কারা। এটা যদি তুমি বুঝে যাও, আমরা মানে একটু সামারি দিলাম আর কি, একটু সামারি করে দিলাম, কিন্তু সৃজনশীলে আরো অনেক কিছু লাগবে, কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। যে হ্যালোজেনগুলো এখানে কিছু কিছুগুলো আছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী, কোনগুলো আছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী। আচ্ছা, প্রথম কথা, এই যে নাইট্রোমূলক বা এই যে অ্যামিনোমূলক যে আছে, অ্যামিনোমূলক, এগুলো নিয়ে কিছু ব্যতিক্রম আছে এগুলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসো আমরা এক এক করে করা শুরু করি। এই কোশ্চেনগুলা যে আসছে এগুলো এক এক করে করা শুরু করি। দেখো, এটা দিয়ে শুরু করলাম, 4 নাম্বারটা দিয়ে শুরু করি, 3 নাম্বারটা পরে করে। আচ্ছা, এখানে দেখো, প্রথম কথা, এই যে বিক্রিয়াটা যে দেওয়া আছে, এই যে বিক্রিয়াটা বেনজিন চক্র CONA COH NaO, এখান থেকে P, এখান থেকে CH3Cl, এখান থেকে HNO2, এই যে উদ্দীপকটা পূরণ করতে বলছে। বলতো এইটা কি একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া না? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে কিরকম হবে? দেখো, বেনজিনের উপরে কি হবে? CONA হবে কি হবে না? হবে, তাই? আচ্ছা বলো, এইবার বলো, NaOH আর CO মানে কি? সোডা লাইমের সাথে বিক্রিয়া। সোডা লাইম মানে কুহ বা কণা যদি দাও তাহলে কি হবে? কুহ, অথবা কণার জায়গায় হাইড্রোজেন যদি দিয়ে দাও, তাহলে পি জিনিসটা কি বলতো? পি জিনিসটা হচ্ছে বেনজিন। এই যে পি জিনিসটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? পিটা হচ্ছে বেনজিন, এই যে পিটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, ক্লিয়ার, উচ্চ, ওকে। এইবার আসো, এইবার বলছে CH3Cl, শুষ্ক মানে অনার্দ্র, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডে দিলে? ফিডেল কাপ অ্যালকাইলেশন, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে? বেনজিনের মাথার উপর কি আসবে? CH3, আর এখানে আসবে কি? প্লাস HCl, এইটা। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার কিউ। এই জিনিসটা কি বলতো? কিউ পেয়ে গেলা। এখানে আবার নাইট্রেশন দেওয়া হয়েছে, নাইট্রিক অ্যাসিড। আবার এখানে কি বলছে? গাঢ় সালফ্রিক অ্যাসিড বলছে। তাহলে তুমি কি পাবা? আর মানে তুমি দেখো এইখানে এটা ভাঙে কিভাবে করে? OH আর NO2, OH টা হচ্ছে মাইনাস, NO2 টা হচ্ছে প্লাস, তার মানে NO2 যুক্ত হবে, মানে নাইট্রোবেনজিন। তার মানে এটা নাইট্রেশনে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। OH আর এখান থেকে একটা H বের হয়ে কি তৈরি করবে? পানি। তার মানে এটা হইলো তোমার আর। এখন দেখো কি কোশ্চেন করছে, বিভিন্ন অবস্থায় কিউ যৌগের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখাও। দেখো, বিভিন্ন অবস্থায় কার সাথে? কিউ যৌগের সাথে। কিউ মানে কে বলতো? টলুইন। এই কিউ মানে কি? টলুইন। টলুইনের সাথে বিভিন্ন অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া। পারবো কি পারবো না? পারবা? বলো, টলুইনের সাথে বিভিন্ন অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া, এটা কি পড়িয়েছি না? টলুইনের সাথে বিভিন্ন অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া। একটা হচ্ছে লুইস অ্যাসিডের উপস্থিতিতে কি হবে? মনে করো বেনজিন আছে, এখানে দিলাম CH3, এর সাথে যদি আমি ক্লোরিন বিক্রিয়া করাই, এখানে যদি লুইস অ্যাসিড থাকে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আয়রন বা ফেরিক ক্লোরাইড, মনে করো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড তোমার আছে, এটার উপস্থিতিতে কি বিক্রিয়া হবে? এই যে ক্লোরিনের একটা প্লাস, এটা বেনজিন বলয়ে যুক্ত হবে, কিন্তু কোন জায়গায় যুক্ত হবে? দেখো, CH3টা একটু আগে বলেছিলাম অর্থপ্যারা নির্দেশক। কি নির্দেশক? দেখো, এই যে CH3টা একটা অর্থপ্যারা নির্দেশক, মানে এর নির্দেশ করে তুমি অর্থ এবং প্যারা পজিশনে বসো। কাকে বলবে? এখানে দুইটা Cl আছে, মানে দুইটা Cl বসবে, একটা অর্থ পজিশনে বসবে, একটা প্যারা পজিশনে বসবে। অর্থাৎ অর্থ পজিশন মানে পাশাপাশি পজিশন, এই যে একটা অর্থ পজিশনে Cl বসলো, আরেকটা একবারে অপোজিট পজিশনে, মানে অপোজিট পজিশনে যে Clটা বসবে। তাহলে অর্থ ক্লোরোটলুইন এবং প্যারা ক্লোরোটলুইন তৈরি করবে। অর্থ ক্লোরোটলুইন এবং প্যারা ক্লোরোটলুইন তৈরি করবে, বুঝছো?
অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন, এই দুটা জিনিস তৈরি করবে। পারবা না? পারবা। এখন দেখো বেনজিনের এই টলুইনের সাথে ক্লোরিনের এইটা হচ্ছে কি অবস্থায়, মানে তোমার যদি মানে একটা লুইস অ্যাসিড দাও এই অবস্থায়, কিন্তু লুইস অ্যাসিড না দিয়ে তুমি যদি সূর্যালোকে বিক্রিয়া দাও, সূর্যালোক 111°C যদি বিক্রিয়া দাও, তাহলে যেই জিনিসটা উৎপন্ন হবে এইখান থেকে, এই যে দেখো টলুইন যে আছে, টলুইনের সাথে তুমি যে ক্লোরিন বিক্রিয়া করাবা, কি সূর্যালোক মনে করে এইচ নিউ দিলাম 111°C তাপমাত্রায়, কি উৎপন্ন হবে? এটা ধাপে ধাপে বিক্রিয়া করবে, ধাপে ধাপে বিক্রিয়া করবে। কি ধাপে ধাপে বিক্রিয়া করবে? দেখো খেয়াল করো কি বিক্রিয়া করবে। এটা ধাপে ধাপে যে বিক্রিয়া করবে, এখান থেকে একটা এইচ একটা সিএল দ্বারা রিপ্লেস হবে, তাহলে CH2 হয়ে যাবে Cl2, CH3 এর জায়গায় CH2 দিয়ে হয়ে যাবে Cl, একটা Cl হবে, আরেকটা Cl থাকবে, একটা H বের হবে, তার মানে এর সাথে বাই প্রোডাক্ট হবে HCl, এর সাথে বাই প্রোডাক্ট হবে HCl, তার মানে এর বাই প্রোডাক্ট কি বলতো? HCl, এর বাই প্রোডাক্ট হিসেবে জন্ম নিবে হচ্ছে HCl। আবার দেখো এর সাথে আবার একটা ক্লোরিনের বিক্রিয়া, আরেকটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, একটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে একটা হাইড্রোজেন যে চলে গেল তাহলে CH হবে, আরেকটা ক্লোরিন যুক্ত হলো Cl2 হলো, তাহলে H আর Cl আরো একটা বের হবে, তাহলে এটা বের হলো HCl। বুঝছো? এইটার আবার কি হবে? এবার আবার ক্লোরিন আরেকটা যুক্ত হবে, একটা করে H বের হবে, তাহলে কি হলো? CHটা বের হয়ে গেল তিনটাই, আর এখানে তিনটা Cl চলে আসলো, মানে HCl। আমাদের এই যৌগগুলোর নামটা মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে বেনজাইল, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে? এটার নাম হচ্ছে বেনজাইল, এটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড, আর এটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। বেনজাইল, বেনজাল, বেনজো, বেনজাইল, বেনজাল, বেনজো, এই দুইটা এই তিনটা ক্লোরাইড তৈরি হয়। তো এটা হলো তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার, যে বিভিন্ন অবস্থায় কিউ এর সাথে, কিউ মানে ছিল আমাদের টলুইন, টলুইনের সাথে আমাদের ক্লোরিনের বিক্রিয়া দেখাও। তাহলে দুই টাইপের বিক্রিয়া হইলো, যে একটা হচ্ছে পার্শ্ব শিকলে প্রতিস্থাপন, এটা হচ্ছে মূল শিকলে প্রতিস্থাপন, এটা মূল শিকলে, এটা কোন শিকলে? মূল শিকলে। আর এই প্রতিস্থাপনটা কই হচ্ছে? পার্শ্ব শিকলে, এই যে এটা হচ্ছে পার্শ্ব শিকল, এই জায়গায় একটা H চলে গেছে, একটা Cl প্রবেশ করছে, এটা হচ্ছে পার্শ্ব শিকলে প্রতিস্থাপন। তাহলে এই টলুইন মূল শিকলে এবং পার্শ্ব শিকলে দুই প্রকারের প্রতিস্থাপনই করতে পারে। এটাই তোমার অ্যান্সার হবে। পারবা? ক্লিয়ার? পারবা? ওকে, আসো এরপরে কি বলছে একটু চেক করো। এরপরে বলছে কিউ আর আর যৌগের নাইট্রেশনে, কিউ এবং আর যৌগের নাইট্রেশনে কি ধরনের ভিন্নতা দেখা যায়? কিউ কে ছিল, আর কে ছিল? এখন দেখো কাহিনীটা কি হবে, ভালো করে শোনো। কিউ এবং আর এরা কারা ছিল মনে আছে? উদ্দীপকগুলো যে লিখছিলাম, এটা ছিল বেনজিন, এটা কে ছিল? এটা ছিল টলুইন, এটা ছিল টলুইন, আর এটা কে ছিল? নাইট্রোবেনজিন। তোমাকে কি বলছে? এই যৌগগুলার কিউ এবং আর, এই কিউ আর আর যৌগের নাইট্রেশনে, কিউ আর আর যৌগের নাইট্রেশনে কি ধরনের ভিন্নতা দেখা যায়? আচ্ছা দেখো, তোমরা আমাকে বলো তো, কিউ যৌগটার যে CH3 আছে, এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? বলো, এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? CH3টা অর্থপ্যারা নির্দেশক। তাহলে এর নাইট্রেশন যদি আমরা করি, নাইট্রেশন মানে গাঢ় নাইট্রিক অ্যাসিডে গাঢ় সালফ্রিক অ্যাসিড যদি দেই, তাহলে এটা কি নির্দেশক? বলো, এটা কি নির্দেশক? এটা হইলো তোমার অর্থপ্যারা নির্দেশক। তার মানে এই NO2টা, এটা তো ভাঙবে OH আর NO2 প্লাস, NO2টা একবার যাবে অর্থ পজিশনে, একবার যাবে প্যারা পজিশনে, NO2টা একবার যাবে অর্থ পজিশনে, একবার যাবে কি প্যারা পজিশনে, প্লাস হচ্ছে তোমার H2। এটা যাবে কার ক্ষেত্রে? এটা যাবে কার ক্ষেত্রে? কিউ এর ক্ষেত্রে। কিন্তু বলতো আর এর ক্ষেত্রে কি সেম হবে? অ্যান্সার হচ্ছে না, কারণ আরটা তো নিজেই নাইট্রোবেনজিন, NO2 তো একটা মেটা নির্দেশক, তার মানে
এইটার যদি আমি নাইট্রেশন করি, এইটার যদি এবার আমরা নাইট্রেশন করি, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কিন্তু মেটা পজিশনে, এই কোন পজিশনে বলো, মেটা পজিশনে তোমার NO2টা যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? কিন্তু তুমি সৃজনশীলে কি এইটা দিলে হবে না, তোমার মেইন কথা এখানে কেন এরা এ অর্থপ্যারা নির্দেশক, কেন এ মেটা নির্দেশক, এটা অনুরণনের মাধ্যমে দেখাইতে হবে। অনুরণন মানে কি? তোমার হচ্ছে ওই রেজোনেন্সের মাধ্যমে দেখাইতে হবে, রেজোনেন্সের মাধ্যমে। মানে এ কেন অর্থপ্যারা, এ কেন মেটা, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। এগুলোর অনুরণন পারা বা রেজোনেন্স পারা এটা মাস্ট, এটাই পরীক্ষায় আসবে। এর এর নাইট্রোবেনজিনের মেকানিজম এটা হচ্ছে তোমার কি, এটার মানে তোমার রেজোনেন্স, এই দুইটা রেজোনেন্স তোমাকে পারতেই হবে। কিভাবে করে পারবা দেখো, তুমি মনে করো CH3 এর জন্য লিখতেছো, CH3, এইটার তুমি কি করবা, রেজোনেটিং স্ট্রাকচার তুমি তৈরি করবা। তো সেটার জন্য তুমি কি করবা, তাহলে এখানে একটা CH, এখানে একটা CH, এখানে একটা CH, ঠিক আছে, এইটা ছিল। তো মনে রাখবা এরকম 5টা স্ট্রাকচার তোমাকে ড্র করতে হবে। 5টা স্ট্রাকচার তুমি আগেই ড্র করে ফেলবা, এই ডিব্বাগুলো আগেই বের করে ফেলবা, ডিব্বাগুলো আগেই, এবং এইভাবে দুই পাশে দুইটা তীর চিহ্ন দিয়ে 5টা ড্র করবা। কয়টা? 5টা ড্র করবা, 5টা ড্র করবা, ঠিক আছে, 5টা ড্র করে ফেলছো। এখন দেখো, এখন তোমার কাহিনীটা কি হবে দেখো, ভালো করে খেয়াল করো বিষয়টা। আমি তোমাকে বলছিলাম CH3 একটা ইলেকট্রন দাতা গ্রুপ, সেই জন্য এটা হাইপার কনজুগেশনের মাধ্যমে, হাইপার কনজুগেশন হচ্ছে যেখানে লোন পেয়ার থাকে না, কিন্তু এটা অর্থপ্যারা নির্দেশক হয়, এরা ইলেকট্রন এদেরকে দেয়। তাহলে কি হবে, এই ইলেকট্রনটা এখানে এসে আঘাত করে, কারণ এ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন এখানে এসে আঘাত করে। যখনই এ এখানে ডাবল বন্ড হইতে চাই, এ বলবে যে আমি তো আর ডাবল বন্ড থাকতে পারবো না, এ চলে যেতে চাই এর মাথার উপরে। তো আলটিমেটলি যৌগটার স্ট্রাকচারটা হয় এরকম, বাকিগুলাতে ঠিকই থাকে বন্ধন, আর এই 5টাতে তোমার চলে আসে CH দিয়ে প্লাস, কারণ একটা বন্ধন চলে গেছে, এই যে বন্ধনটা, ইলেকট্রনটা চলে গেছে। এই ইলেকট্রন এখন মাথার উপরে আছে, এই মাথার উপরে, এর মাথার উপরে আছে, এই যে এটার এই কিনারাতে আছে। আর বাকিগুলো যা আছে তাই, বাকি তো এরা তো যা আছে এর উপরে তো হাত দাও নেই তুমি। এখন এই ইলেকট্রনটা যখনই এইদিকে মুভ করার চেষ্টা করে, এই জায়গায় আসতে চেষ্টা করে, এ তখন বলে যে আমি আর থাকতে পারবো না, তাহলে আমি এই কিনারায় চলে যাব। তখন এখানে হয়ে যায় এইটা, এখানে হয়ে যায় ইলেকট্রন, এখানে তো যা আছে তাই, আর উপরেও যা আছে তাই, এখানে CH, এখানে CH, এখানে CH দিয়ে প্লাস। এবার এ বলে যে আমি যদি এখানে আক্রমণ করি তাহলে কি হবে, এ বলবে যে আমি তাহলে কিনারায় চলে যাব। তাহলে হয়ে গেল কি, এখানে হলো CH দিয়ে প্লাস, এখানে CH, এখানে হলো CH, ঠিক আছে, এটা এখানে, এটা চলে আসবে এখানে, এ চলে আসবে এর মাথার উপরে, এরপরে এখানে আঘাত করবে। এটা ডাবল বন্ড গুলো দেই না, এই যে এটা তো এখানে চলে আসছিল, এগুলো কিন্তু ডাবল বন্ড, এই পোলাপান এগুলো কিন্তু ডাবল বন্ড ছিল, হ্যাঁ, ওকে। এখন এ যদি এখানে আঘাত করে, এ বলবে যে তাহলে আমি এর ইলেকট্রন একে ফেরত দিয়ে দিব, তাহলে জিনিসটা কি হবে, তাহলে এ ইলেকট্রন পেয়ে জিনিসটা এরকম হবে, আর এরটা হবে এরকম, এরকম আর এরকম হবে। এই 5টা স্ট্রাকচার আঁকা এটাকে বলে রেজোনেটিং স্ট্রাকচার। 5টা স্ট্রাকচার আঁকা এটাকেই বলা হয় হচ্ছে রেজোনেন্স, এটাকেই বলি আমরা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেন্স। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4, এটা হলো তোমার 5। তো দেখো এই 2, 3 এবং 4-এ তুমি সবসময় দেখতে পাবা 2, 3 এবং 4-এ, বলবা 2, 3 এবং 4, 4 নঙ্গে অর্থ এবং প্যারা অবস্থানে, অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। মানে দুইটাই অর্থ, এই দুইটা হচ্ছে অর্থ, এই যে এটা অর্থ, এটাও অর্থ,
আর এটা হচ্ছে প্যারা। অর্থ এবং প্যারা অবস্থানে কি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। যেহেতু বেনজিনে আক্রমণ করে হচ্ছে ইলেকট্রোফাইল, যেহেতু বেনজিন বলয় আক্রমণ করে হচ্ছে ইলেকট্রোফাইল, তাই ইলেকট্রোফাইল সহজেই যেখানে ইলেকট্রন বেশি সেখানে আক্রমণ করবে। এই অর্থ এবং প্যারা পজিশনে এসে ইলেকট্রনগুলা কে আক্রমণ করে ইলেকট্রোফাইল। তাই ইলেকট্রোফাইল সহজেই অর্থ প্যারা অবস্থানে প্রতিস্থাপন করতে পারে। ইলেকট্রোফাইল সহজেই অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত হয়। এ কারণে CH3 হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এই কারণেই CH3 অর্থপ্যারা নির্দেশক। এই কারণে এর সাথে যখন তুমি এইটা দিছো, OH-টা তো মাইনাস, OH-টা তো হচ্ছে মাইনাস আর NO2-টা তো প্লাস, তাহলে এই প্লাস জিনিসটা ইলেকট্রোফাইল জিনিসটা অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে যুক্ত হয়েছে। এই কারণে এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। কেন? রেজোনেন্সের 3, 4, 5, 2, 3, 4 নাম্বার অবস্থানে অর্থ দুইটা, এই যে এই দুইটাতে অর্থ আর এখানে প্যারা, এই অবস্থানগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই সহজেই একটা ইলেকট্রোফাইল এসে এখানে যুক্ত হইতে পারে। সেই জন্য এরা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। এখন আমরা চলে আসবো NO2 এর বিষয়। NO2 কি হয়েছে? NO2টা মেটা কেন বলো? NO2 এর কাহিনী কি? NO2 এর কাহিনী হলো N তোমার ডাবল বন্ড ও তোমার এই সন্নিবেশ বন্ধন ও দেওয়া যায়, অথবা এটা আয়নিত অবস্থায় দেওয়া যায়। এখানে দিবা মাইনাস, এটা দিবা মনে করো প্লাস, এটা তুমি দিতে পারো, ঠিক আছে? তো এর ক্ষেত্রে যেটা ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রেও আমরা 5টা স্ট্রাকচার আগে এঁকে নেব, 5টা স্ট্রাকচার এঁকে নেব। ঠিক আছে, দেখো তোমার যেটা ঘটবে, অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের তরিণতা বেশি, তাহলে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিচের দিকে টেনে নিবে, তাহলে অক্সিজেন টেনে নিবে ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন যদি এই জায়গায় চলে যায়, এ বলবে যে আমার তো ইলেকট্রনের ঘাটতি হবে, তাহলে এই ইলেকট্রন আবার এইখানে টান দিবে। তাহলে মানে আলটিমেটলি হলো কি? আলটিমেটলি যেটা হলো সেটা হলো এন এর এই ইলেকট্রন এখানে চলে গেছে, তার মানে এখানে ও এর উপরে মাইনাস, এই পাশে তো অলরেডি মাইনাস ছিল, এই ইলেকট্রন এখানে চলে আসছে, তাই ডাবল বন্ড। এখানে যেটা ছিল প্লাস প্লাসই, কারণ এর ইলেকট্রন এখানে গেছে, আবার এ কে ইলেকট্রন দিছে। এ কে যদি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এই জায়গায় একটা প্লাস, এই জায়গায় একটা ইলেকট্রনের ঘাটতি হবে। এই জায়গায় ইলেকট্রন ঘাটতি হবে না, কারণ এ তো ইলেকট্রন পেয়ে আছে, এই ইলেকট্রন তো এখানে গেছে, এই কিনারাতেও আছে, কিন্তু এই কিনারায় কোনো ইলেকট্রন নাই, কারণ এই ইলেকট্রনটা এখানে চলে গেছে, তাহলে এটা এই জায়গাটাতে প্লাস হবে, আর বাকি যা আছে তাই। এটা এরকম। এখন প্লাসটা দেখে খুব দয়া হবে এর, এ বলবে যে আমি ইলেকট্রন দিয়ে দিব, তুমি কেন প্লাস আছো, তোমার এই জায়গায় আমি ইলেকট্রন দিয়ে দিব। তো উপরেরটা যা আছে তাই, এদিকে আমরা হাত দিব না, এখানে প্লাস ও মাইনাস, আচ্ছা ও মাইনাস, আমরা একটা ইয়া কম করছি। দেখো একে দয়া করে যখনই এখানে দিছে, তাহলে এই জায়গায় একটা বন্ড চলে আসছে, এ যেহেতু এখানে দিছে, এইটা তো এই কিনারা তো ইলেকট্রন পাইছে, কিন্তু এই কিনারা কোনো ইলেকট্রন পায়নি, তাহলে এই জায়গায় প্লাস হয়ে যাবে, আর এ যা আছে তাই। এইটা দেখে আমাদের এর খুব আফসোস হবে, এ বলবে যে আমি তোমাকে ইলেকট্রন দিব, আমি তো আছি, তোমার কি চিন্তা, আমি তোমাকে ইলেকট্রন দিয়ে দিব। উপরের গুলা যা আছে তাই, ও মাইনাস যা আছে তাই, এ কে ইলেকট্রন দিয়ে দিল, এই পাশেরটাতে এ কে ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এই জায়গায় মাথার উপরে প্লাস থাকলো। এরপরে বলতেছে এই জায়গায় বলতেছে আমার যে এই ডাবল বন্ডটা আছে, আমি ডাবল বন্ড থেকে তোমাকে ইলেকট্রন দিয়ে দিব। এ বলবে এখন এই নাইট্রোজেন বলবে তুমি যদি ইলেকট্রন দিয়ে দাও, তাহলে আমিও মাথা থেকে ইলেকট্রন টান দিব, তাহলে টান দিব। তাহলে ইলেকট্রন যদি আমি টান দিয়ে দেই, তাহলে ডাবল বন্ড হবে, এই পাশে যা আছে তাই থাকবে, তাই না? ডাবল বন্ড হবে এটা, আর এই জায়গাটা হবে এই জায়গায় এটা হবে। তো এখন ঘটনা যেটা হলো সেটা হচ্ছে, এটা 1 নাম্বার স্ট্রাকচার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। খেয়াল করো এটা, ঠিক আছে?
হ্যাঁ, দেখো খেয়াল করো, এইখানে এইখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা এই জায়গায় যে আমরা ইলেকট্রনগুলা যে দিব, এই ইলেকট্রনগুলা দেওয়ার ক্ষেত্রে আমরা 2, 3 এবং 4 নাম্বার সিচুয়েশনটা দেখো, 2, 3 এবং 4, এই এই তিনটা সিচুয়েশন দেখো। এই জায়গায় অর্থ, এই জায়গায় প্যারা, এই জায়গায় অর্থ। অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। তাই ইলেকট্রোফাইল এসে অর্থ আর প্যারা অবস্থানে বসতে চায় না। ইলেকট্রন ঘনত্ব কি হয়েছে বলতো? হ্রাস পেয়েছে। তাই ইলেকট্রোফাইল অর্থ প্যারা অবস্থানে যুক্ত হতে চায় না। অর্থ প্যারা অবস্থানে কি যুক্ত হতে চায় না। এ কারণে এটি মেটা অবস্থানে যুক্ত হয়। মানে ইলেকট্রোফাইল যেহেতু প্লাস, মানে ও তো প্লাস জিনিস প্লাসের জায়গায় যুক্ত হইতে চায় না। এইটা এই তিন জায়গায় যুক্ত না হয় ও বাধ্য হয়ে মেটা অবস্থানে যুক্ত হয়। তাই মেটা নির্দেশক হইলে এটা বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী হয়। ও চায় না যে দূর আমি আসছি প্লাস জিনিস আর উল্টা পাশে এনে প্লাস তৈরি হয়ে আছে, ওর মনটা খারাপ হয়ে যায়, ও যুক্ত হতে চায় না। সেই জন্য এরা বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারীমূলক, এগুলাকে বলে মেটা নির্দেশকগুলা, মেটা অবস্থানে যুক্ত হয়। আর অর্থপ্যারা নির্দেশকগুলা সাধারণত হ্যালোজেন বাদে বাকিগুলা হচ্ছে বেঞ্জিন বলে সক্রিয়কারীমূলক। তো এ হলো বিষয়। আচ্ছা, এখানে বলছে বি যৌগটিতে, বি যৌগ কোনটা খেয়াল করো, এখানে বি যৌগ কোনটা? এইটা থেকে জিঙ্ক দিলে তোমরা জানো বেনজিন হবে, বেনজিনের নাইট্রেশনে কি হবে? নাইট্রোবেনজিন হবে। তোমার কি চাইছে? তোমার যেটা চেয়েছে সেটা হলো বি যৌগে 3টি দ্বিবন্ধন বিদ্যমান প্রমাণ করো। 3টা দ্বিবন্ধন কিভাবে বিদ্যমান বলো? 3টা দ্বিবন্ধন তুমি বলবা, এই যে বেনজিন যে আছে, বেনজিনের সাথে আমরা যদি হাইড্রোজেনের বিক্রিয়া করি তাহলে দেখব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে না, এখানে বরঞ্চ 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার সাইক্লোহেক্সেন তৈরি করে। তো এইখান থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যদি 1 মোল হাইড্রোজেন লাগতো তাহলে একটা দ্বিবন্ধন ভেঙে দুই পাশে হাইড্রোজেন যাইতো, দুইটা যদি দ্বিবন্ধন থাকতো তাহলে 2 মোল হাইড্রোজেন লাগতো, যদি 3টা দ্বিবন্ধন থাকে তাহলে 3 মোল হাইড্রোজেন লাগবে। যেহেতু 3 মোল হাইড্রোজেন লাগছে তার মানে এই বেনজিনে 3টা দ্বিবন্ধন আছে। 3টা কি বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। যেমন তোমার অ্যালকিনের তুমি যদি সিঙ্গেল বন্ড বানাইতে চাও তাহলে একটা H2 দিলেই তো হয়ে যায়, দুই পাশে H যুক্ত হয়ে গেল। দুইটা যদি ডাবল বন্ড থাকতো তাহলে 2 মোল H2 দিতাম, তাহলে 3টা দ্বিবন্ধন আছে জন্যই তো 3 মোল H2 লাগছে। তো সাইক্লোহেক্সেন তৈরি, এটা একটা দিবা, আরেকটা কি দিবা বলো তো? আরেকটা দিবা গ্যামাক্সিন তৈরি, যেই দুটো তুমি জানো। হ্যাঁ, সূর্যালোকে তুমি বিক্রিয়া দিলা, সূর্যালোকে দিলে কি তৈরি হবে? গ্যামাক্সিন তৈরি হবে। গ্যামাক্সিন, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl। তো এখানেও 3 অণু লাগে, 3 মোল লাগে। যেহেতু 3 মোল লাগে তার মানে এটা কি? হ্যাঁ, এই জন্য এটা আচ্ছা ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে। এখানে বলছে এ ও সি যৌগের মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভিন্ন ভিন্ন প্রতিস্থাপনে ঘটে? দেখো এ আর সি নাম্বার। আচ্ছা, সি নাম্বারে কি? সি নাম্বারে তো তোমার নাইট্রেশন হয়েছিল, তাই না? এটা তো বেনজিন, কিন্তু সিটা কে? সিটা তো নাইট্রোবেনজিন। তোমরা আমাকে বলো এই নাইট্রোবেনজিন এইটা কি নির্দেশক? একটু আগে করছে, এটা কি নির্দেশক? এটা মেটা নির্দেশক। কি দিবা? রেজোনেন্স দিবা। এই রেজোনেন্স বা অনুরণন দিবা। রেজোনেন্স দিয়ে বলতে পারবা না এই যে একটু আগে যে করলাম এটা মেটা নির্দেশক, এটা করলাম।
আর এটা কি নির্দেশক, এটা অর্থপ্যারা নির্দেশক, সেইটা কিভাবে দিবা? তোমাদের দেওয়ার সিস্টেম কিন্তু এইটাই যে তুমি জাস্ট 5টা যুক্ত করবা। ওএইচ কেন অর্থপ্যারা নির্দেশক বলো? এর মধ্যে কি মুক্ত জোড় আছে? মুক্ত জোড় থাকলে মুক্ত জোড় থেকে ইলেকট্রন জাস্ট ভিতরে প্রবেশ করবে। খুবই সহজ, কিন্তু 5টা দিয়ে দিবা। 5টা দেওয়ার পরে তুমি জাস্ট দেওয়া থাকবে, যেখানেই মুক্ত জোড় থাকবে সেখানে তো তোমার জীবনটা সহজ। তুমি জাস্ট মুক্ত জোড় থেকে এক জোড়া ইলেকট্রন এখানে দিবা, তোমার তো ছিল এইটা, তখন এ এখানে চলে যেতে যাবে, তার মানে এটা ডাবল বন্ড হয়ে যাবে, এটা ওএইচ যা আছে তাই, এখানে একটা প্লাস তৈরি হবে। তো এই জায়গায় তো ইলেকট্রন চলে আসছে, এখন এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এটা যা আছে তাই। এই ইলেকট্রনটা যদি এখানে চলে যেতে চায়, এ তাহলে এর মাথার উপরে যাবে, এখানে যা আছে তাই। একই কিন্তু জিনিসটা, তখন যা করলাম সেম জিনিস। তাহলে এটা যদি এখানে চলে যায়, এ এখানে এই জায়গায় চলে আসবে, এই জায়গায়। এ যদি এই জায়গায় আঘাত করে, এ কিনারায় চলে যাবে। 1 2 3 4 প্রত্যেকটাতে 4টা করে দিচ্ছি কেন, 5 নাম্বারটা দিচ্ছি না। তারপরে হয়ে গেল এটা এখানে, এটা এখানে, এটা তোমার ডাবল বন্ড ও দিয়ে এইচ, সিঙ্গেল বন্ড এখানে প্লাস, তাই না? কি হলো, এ এখানে চলে আসছে, এরপরে এ এখানে আঘাত করলে এ কে ফেরত দিয়ে দিবে ইলেকট্রন, তার মানে ও দিয়ে এইচ হবে, মুক্ত জোড় 2টা, আর এখানে এই 3টা। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা কি 5 নাম্বার। তো 2 3 4 এই 3টা পজিশনে, এই যে তার মধ্যে 2 3 4-এ এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশনে ইলেকট্রন বেশি, আবার এটা প্যারা পজিশনে ইলেকট্রন বেশি, তাই এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আর এটা যে মেটা নির্দেশক, একটু আগে আমরা রেজোনেন্স করছি। তো এগুলো তোমাদের রেজোনেটিং স্ট্রাকচার পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার পারবা না। আচ্ছা, এখানে কি বলছে? আচ্ছা, এই উদ্দীপকটা আসে, এটা যদিও অ্যামিনের জিনিস, এটা উদ্দীপক পরীক্ষায় আসে। এর সাথে নাইট্রেশন করছে, এই যে নাইট্রিক অ্যাসিড মানে নাইট্রেশন, তাহলে নাইট্রোবেনজিন। মনে রাখবা নাইট্রোজেন যুক্ত যে কোনো কিছুর বিজারণে, এটা হচ্ছে বিজারণ, SnHCl এ বিজারণ করে, সেটাতে অ্যামিন পাওয়া যায়। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা এখন মনে রাখো। এই NO2 থেকে NH2 তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। এই যে বেনজিনের উপরে NH2 মানে অ্যানিলিন, তাহলে ZnHCl, এটাতে তুমি যদি ZN বলতেছি, SnHCl মানে টিন HCl এর উপস্থিতিতে নাইট্রোবেনজিনটা অ্যানিলিনে পরিণত হয়। এখন বলছে এক্স যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো, এক্স যৌগের বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। তাহলে বলো তো এটা কিসের কৌশল চাইছে, এটা কিসের কৌশল চাইছে? এক্স যৌগের বিক্রিয়ার কৌশল মানে কি? এটা মানে হচ্ছে নাইট্রেশনের কৌশল। নাইট্রেশনের কৌশল পারো কি পারো না বলো? নাইট্রেশন, নাইট্রেশনের কৌশল কি পারো তোমরা? বলো তো, পারো? নাইট্রেশনটা কি ছিল তোমাদের? নাইট্রেশন ছিল 3টা ধাপে। প্রথম ধাপ কি? ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল গঠন। 2 নাম্বার কি ছিল? কার্বনিয়াম আয়ন গঠন বা সিগমা কমপ্লেক্স গঠন, কার্বনিয়াম আয়ন গঠন। আর 3 নাম্বার হচ্ছে উৎপাদ তৈরি, উৎপাদ গঠন। 3টা ছিল। নাইট্রেশন মানে কোনটা? মানে তোমার যে ক্রিয়া কৌশল চাইছে সেটা কি? বেনজিনের সাথে, মনে করো বেনজিন আছে, তার সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আমি বলছি গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কে থাকে? গাঢ় সালফ্রিক অ্যাসিড অবশ্যই থাকতে হয়, নাইট্রেশনে গাঢ় সালফ্রিক অ্যাসিড থাকে। এতে করে কি তৈরি হবে? NO2, এই জায়গায় চলে আসবে NO2 প্লাস H2। এটাই হচ্ছে ক্রিয়া কৌশল, এটারই ব্যাখ্যা করতে বলছে, তাই না? এটারই ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলছে। এটা কেমনে করবা? তো প্রথমে ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি মানে কি? ওই যে এই 2টা জিনিস নিয়ে তোমার ইলেকট্রোফাইলটা তৈরি করা লাগবে, এই যে 2টা জিনিস নিয়ে ইলেকট্রোফাইল তৈরি করো। নাইট্রিক অ্যাসিড প্লাস সালফ্রিক অ্যাসিড, হ্যাঁ, এটা এটার এটাতে তুমি কি তৈরি করবা? দেখো, এটা তো OH আর NO2, আর এটা হচ্ছে HSO4H-। তো এটা আমাদের যেটা হয় যে এখানে NO2টা হচ্ছে প্লাস প্লাস, এখানে OH আর একটা H মিলে পানি, আর এখানে থাকবে HSO4H-। এটা
তো দেখো এখানে দুইটা জিনিস তৈরি হয়েছে, একটা হচ্ছে NO2 প্লাস আর একটা হচ্ছে HSO4 H মাইনাস। এটা কিভাবে ভাঙে, মানে এটাকে ভাঙা যায় হচ্ছে OH আর NO2 দিয়ে, আর এটাকে OH হচ্ছে মাইনাস, NO2 হচ্ছে প্লাস, আর এটাকে ভাঙা যায় H প্লাস আর SO4 H মাইনাস দিয়ে। তো হয় কি, দেখো NO2 প্লাস এখানে আছে, OH আর H মিলে পানি, আর ওই যে SO4 H মাইনাস। তো এইভাবে করে ভাঙে আর কি জিনিসটা। এখন এই ইলেকট্রোফাইল, এই যে বেনজিন যে বলয়টা আছে, এই বেনজিন বলয়ে ইলেকট্রোফাইল আক্রমণ করে, বেনজিন বলয়ে ইলেকট্রোফাইল আক্রমণ করে। এই ইলেকট্রোফাইল কোনটা, NO2 এসে আক্রমণ করে। আক্রমণ করলে কি হবে, দেখো এই যে বেনজিন বলয়টা যে আছে, বেনজিন বলয়ের মধ্যে এই জায়গায় যে একটা হাইড্রোজেন হাইড্রোজেন ছিল, মানে এখানে তো CH সব জায়গাতে হাইড্রোজেন ছিল। এখন এই জায়গা থেকে একটা হাত বের হয়, এর হাইড্রোজেন তো হাইড্রোজেন আছে, এই জায়গা থেকে একটা হাত বের হয়ে NO2 প্লাস এইটাকে NO2 বানায়, মানে এ কে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিয়ে NO2 প্লাসটা হয়ে যায় NO2। ইলেকট্রনটা কে দিল, এইখান থেকে ইলেকট্রন দিয়ে দেয়, এইখান থেকে যদি ইলেকট্রন দিয়ে দেয়, এইখান থেকে যদি একে ইলেকট্রন দেয়, মানে এইখানে তো বন্ধন হওয়ার কোনো কাজ নেই, কারণ এখানে তো NO2 তো প্লাস, এর তো ইলেকট্রন নাই। তো একে এই ইলেকট্রনটা দিছে, এ যদি ইলেকট্রনটা দেয়, এই বন্ধনটা যদি ইলেকট্রন দেয়, এখানে তাহলে প্লাস হবে। এই প্লাসটা আবার এই প্লাসটাকে ইলেকট্রন দিয়ে দিবে, তাহলে এখানে প্লাস হবে। এ আবার একে ইলেকট্রন দিবে, তাহলে এখানে প্লাস হবে। তাই এইটুক জায়গার মধ্যে এটা একটা সিগমা কমপ্লেক্স তৈরি করে, এটা হচ্ছে ধনাত্মক সিগমা কমপ্লেক্স তৈরি করে, এটাকে বলে সিগমা কমপ্লেক্স তৈরি। তো এই জায়গাটাতে প্লাসের একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়। কারণ কি, কিভাবে তৈরি হলো, এখানে প্রত্যেকবারই কিন্তু একই কাহিনী, এই যে প্লাস জিনিসটা এখানে যখন আসে, এ কে ইলেকট্রন দিয়ে দেয়, এখানে প্লাস, এ যখন প্লাস হয়ে যায়, এ কে ইলেকট্রন দিয়ে দেয়, এখানে প্লাস, এখানে ইলেকট্রন দিলে এখানে প্লাস, এইটুক জায়গার মধ্যে প্লাস জিনিস ঘুরপাক খায়, এই জিনিসটা, এটাকে বলে সিগমা কমপ্লেক্স তৈরি। এই সিগমা কমপ্লেক্স যে আছে, এই সিগমা কমপ্লেক্সের সাথে ওই যে HSO4 মাইনাস এইটা যখন যুক্ত হয়, ওই যে বাকি জিনিসটা যখন তোমার যুক্ত হয়, তখন এ করে কি, এ ইলেকট্রন সাথে করে নিয়ে, এই যে এখান থেকে ইলেকট্রন ছাড়া, এখানে যদি মাইনাস, একটা H প্লাস আকারে বের হয়ে যায়, এই ইলেকট্রনটা একে দিয়ে দেয়। এই ইলেকট্রনটা দিয়ে দিলে বেনজিন বলয়ে যে ইলেকট্রনটা দরকার ছিল, সেই ইলেকট্রনটা পেয়ে সে বেনজিন বলয় আবার তৈরি করে ফেলে, ডিব্বা আবার আগের অবস্থানে ফেরত আসে, ডিব্বাটা আবার পেয়ে যায়, ডিব্বা পেয়ে গেল, তাহলে ডিব্বা পেয়ে গেল, H প্লাস আর এইটা মিলে, এটা তো NO2, H প্লাস আর এইটা মিলে H2SO4 তৈরি করে, তাই না, H2SO4 তৈরি করে। তো এইটা হলো তোমার নাইট্রেশনের পদ্ধতি, ক্রিয়া কৌশল। আচ্ছা, আমি তোমাদেরকে দ্রুত গতিতে দেখাই দিব, কারণ এগুলো তোমাদেরকে আমি করাইছি। অ্যালকাইলেশন করানো হয়েছে, এই যে দেখো, ফিডেল ক্রাব অ্যালকাইলেশন বিক্রিয়ায় X এবং Y এর মধ্যে কোনটি অধিক সক্রিয়। আচ্ছা বলো দেখি, এই কোশ্চেন কিন্তু ভালো করে বুঝতে হবে। বেনজিনের সাথে নাইট্রেশন দিছ, হইছে নাইট্রোবেনজিন, তার সাথে বিজারণ করছো, এটা হইছে অ্যানিলিন। তোমরা কি বলতে পারবা ঘ নাম্বারে তোমার মানে অ্যালকাইলেশনের মেকানিজম দিতে হবে নাকি রেজোনেন্স দিতে হবে, বলো তো, এটা কি রেজোনেন্স দিতে হবে, তোমার কি রেজোনেন্স দেওয়া লাগবে, নাকি তোমার অ্যালকাইলেশনের মেকানিজম দেওয়া লাগবে? কে বলতে পারবা কি দেওয়া লাগবে? ভালো করে কোশ্চেনটা পড়ে কি মনে হচ্ছে, কি দেওয়া লাগবে, বলো বলো বলো, কি দেওয়া লাগবে? অ্যান্সার হচ্ছে অ্যালকাইলেশনে X আর Y এর মধ্যে কোনটা অধিক সক্রিয়, মানে তোমাকে বলা হয়েছে যে নাইট্রোবেনজিনের সাথে যদি তুমি বিক্রিয়া দাও, অ্যালকাইলেশন মানে CH3Cl, এইটা যদি বিক্রিয়া দাও, এইটা বেশি সক্রিয়, তাড়াতাড়ি বিক্রিয়া করবে, নাকি অ্যানিলিনের সাথে CH3Cl দিলে তাড়াতাড়ি বিক্রিয়া করবে? কি দিতে হবে, অ্যান্সারে কি দেওয়া লাগবে, কি মনে হচ্ছে বলো তো, কি দেওয়া লাগবে, কে বলতে পারবা এটা কি দেওয়া লাগবে? অ্যালকাইলেশন দেওয়া লাগবে, মানে অ্যালকাইলেশনের মেকানিজম, নাকি রেজোনেন্স? এটাতে দেওয়া লাগবে রেজোনেন্স। এর রেজোনেন্স দেখাবা, রেজোনেন্স একটু আগে আমরা দেখছি, এর রেজোনেন্স দেখছি না আমরা, বেনজিন বলয় থেকে ইলেকট্রন বাইরে সরে যায়, সেই জন্য বেনজিন বলয়ে প্লাস 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 তৈরি হয়, এর কাছে আছে মুক্তজোর ইলেকট্রন, তার মানে এটা হইলো তোমার, ওই যে এটা ছিল মেটা নির্দেশক,
এবং এইটাতে মুক্তচর ইলেকট্রন আছে, এর যদি তুমি রেজোনেন্স করো তাহলে সেইটা হবে অর্থ প্যারা নির্দেশক। অর্থ আর প্যারা পজিশনে কি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, বুঝছো? ইলেকট্রন ঘনত্ব কি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝলাম যে NH2 থাকার ফলে বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব যেহেতু বেড়ে যায়, তাই এইটা বেনজিন বলয়টা অধিক সক্রিয় হয়। অধিক কি হয় বলতো? সক্রিয় হয়। কারণ ইলেকট্রন যত বেশি আসবে, ইলেকট্রোফাইল এসে সহজে আক্রমণ করবে। ইলেকট্রোফাইলের তো চাই ইলেকট্রন, ইলেকট্রোফাইল একটা পজিটিভ জিনিস, এ চাই তো ইলেকট্রন। তো NH2 থাকলে অর্থপ্যারা নির্দেশক হইলে বেনজিন বলয়ে ইলেকট্রন প্রবেশ করে এবং এর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, সেই জন্য বেনজিন বলয় সক্রিয় হয়। আর NO2 এর ফলে একটু আগে দেখছো বেনজিন বলয় থেকে বেড়ে যাচ্ছে, বাইর হয়ে যাচ্ছে ইলেকট্রন, এবং এখানে প্লাস 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 তৈরি হয়েছে, ইলেকট্রনের ঘাটতি আছে, সেই জন্য এটা বেনজিন বলয় নিষ্ক্রিয় করে। তার মানে আমার যদি বিক্রিয়া দেওয়া হয়, অ্যালকাইলেশন যদি বিক্রিয়া দেওয়া হয়, একে তো এটা অর্থপ্যারা নির্দেশক পর্যায়ে অর্থ আর প্যারা পজিশনে বসবে, এটা মেটা পজিশনে বসবে, কিন্তু এটা হবে অধিক সক্রিয়, যেটা অর্থপ্যারা নির্দেশক এটা হবে অধিক সক্রিয়। কারণ বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব, বেনজিন বলয়ে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে NH2 থাকার ফলে, বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে NH2 থাকার ফলে। তাহলে রেজোনেন্স দেওয়া লাগবে। এই দুইয়ের রেজোনেন্স গুলা পারবা কি পারবা না, একটু আগে রেজোনেন্স এইটার দেখাইছি। আর OH এর যেই রকম সেম টু সেম হচ্ছে NH2 এর, সেম টু সেম হচ্ছে NH2। ওকে, বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন দেখো বেনজিন আছে, নাইট্রেশন আছে। এই যে দেখো কাহিনীটা দেখো, বেনজিন আছে, নাইট্রেশন আছে। নাইট্রেশন করলে NO2, বিজারণ করলে NH2, বিজারণ করলে কি হবে? অ্যানিলিন, NH2। আচ্ছা, ইথাইনকে পলিমারকরণ বিক্রিয়া 400 ডিগ্রিতে বেনজিন, ফিডেল কার্ব অ্যালকাইলেশন, টলুইন, কি বিক্রিয়া দিছে বলো 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 কি? বি যৌগতে ডি যৌগের কৌশল ব্যাখ্যা করো। বি থেকে ডি, বি থেকে ডি কোথায় রে? বি থেকে ডি, তাহলে বি থেকে ডি মানে কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ক্রিয়া কৌশল পারবা কি পারবা না? পড়িয়েছি, একেবারে দুই একটা দেখাইলাম। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন তো আমাদের কি ইয়ার মধ্যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ক্রিয়া কৌশল দেখাতে হবে। ওই যে তিনটা ধাপেই, প্রথমে ইলেকট্রোফাইল তৈরি, তারপরে সিগমা কমপ্লেক্স বা কার্বনিয়াম আয়ন তৈরি, তারপরে হচ্ছে উৎপাদ গঠন, সেই তিনটা দিয়ে ব্যাখ্যা করে দিবা। এরপরে কি বলছে? উদ্দীপকের Y এবং Z যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম লিখো। বলো সক্রিয় কে? নাইট্রোবেনজিন নাকি অ্যানিলিন? কে বেশি সক্রিয়? এটা ছিল নাইট্রো, এটা ছিল কি? এটা ছিল, এইটাও কি দিতে লাগবে? রেজোনেন্স। রেজোনেন্স দিয়ে বলবা ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে NH2 থাকার ফলে, তাহলে Z বেশি সক্রিয় কার চেয়ে? Y এর চেয়ে। এর আগের বার যা দিলাম সেম কোশ্চেন, এর আগের বার যা দিলাম সেম টু সেম কোশ্চেন, তাই না? দেখো এ যৌগটা বেনজিন, বেনজিন থেকে তোমার CH3COCl মানে কি? ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, মানে COCH3 হবে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এ যৌগ থেকে গ্যামাক্সিন প্রস্তুতি, পারবা কি পারবা না? বেনজিন থেকে গ্যামাক্সিন, ক্লোরিন দিবা সূর্যালোকে, গ্যামাক্সিন পারবা। ক্রিয়া কৌশল লেখো, ক্রিয়া কৌশল সহ বি যৌগের প্রস্তুতি ব্যাখ্যা করো। এ যৌগ থেকে তাহলে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনের ক্রিয়া কৌশল, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনের প্রস্তুতি ক্রিয়া কৌশল দিয়ে দিবা। তো পরীক্ষায় এগুলোই আসবে, পরীক্ষায় এই জিনিসটাই আসবে। আচ্ছা, এখানে বলছে উদ্দীপকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবক কেন ব্যবহার করা হয়েছে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয়েছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করার কারণ কি? তোমার তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি তৈরি করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল তৈরি করে। কিভাবে? তোমার যদি CH3Cl থাকে, তার সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি তুমি দাও, তাহলে তৈরি হয় AlCl4- এবং সেইটা তৈরি করে একটা ইলেকট্রোফাইল। তাই ইলেকট্রোফাইল তো তৈরি করা লাগবে, তার মানে প্রথম কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। এই ইলেকট্রোফাইল তৈরি করতে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করতে হয়। এখন অনাদ্র কেন করতে হয়? অনাদ্র না করে তুমি যদি আদ্র করো, ইলেকট্রোফাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে একটা ইলেকট্রোফাইল বা লুইজ, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে একটা লুইজ অ্যাসিড, এই জন্যই ইলেকট্রোফাইল তৈরি করে। লুইজ অ্যাসিড মানে কি? ইলেকট্রনের ঘাটতি আছে। এখন যদি তুমি আদ্র নাও, তাহলে পানি থেকে মুক্তচর ইলেকট্রন সে টান দিয়ে
সে কি করবে, বিক্রিয়া করে ফেলবে, তাহলে তার কি কার্যক্ষমতা নষ্ট হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে তুমি পানি বিক্রিয়া করলে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, কার্যকারিতা একেবারেই নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? কথা কি বুঝতে পেরেছো? কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বলছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়, এ এবং বি। এ কি, এ একটা এ ট্রাইমার যার মনোমার হচ্ছে এটা, এ ট্রাইমার যার মনোমার এটা, মানে এ হচ্ছে বেনজিন, আর এটা কি, এটা হচ্ছে টলুইন। বেনজিন আর টলুইনের মধ্যে কে বেশি সক্রিয়? আমরা জানি টলুইন বেশি সক্রিয়। কেন টলুইন বেশি সক্রিয় বলো? কারণ কি, রেজোনেন্স। রেজোনেন্স দেখাবা। CH3 থাকার ফলে, CH3 আসার ফলে কি হইছে, অর্থ এবং প্যারা পজিশনে কিসের ঘনত্ব বেড়ে যায়? রেজোনেন্স যখন দেখছো এই জায়গায় 2, 3, 4 নাম্বার পজিশনে এই জায়গাগুলোতে কি ইলেকট্রন বেশি হয়ে যায় না? ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় না, দেখছো না? তো ইলেকট্রন ঘনত্ব যেহেতু বেড়ে যায় এই CH3 আসার ফলে, তাই ইলেকট্রোফাইল সহজেই এসে আক্রমণ করে। তো তুমি এটা রেজোনেন্স দেখাবা, এটা দেখাইতে হবে রেজোনেন্স, পুরো ওই যে 5টা স্ট্রাকচারের রেজোনেন্স দেখায় বলবা যে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়, সেই জন্য বেনজিনের চেয়ে এটা বেশি সক্রিয়। কতবার আসছে, আস্তে আস্তে শেষ হয়ে গেছে সবকিছু। বুঝছো? ক্লিয়ার? পারবা? বলো পারবা কিনা। আচ্ছা, এখানে কি বলছে, এ যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার কারণ কি? এ যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার কারণ, এ যৌগে কি আছে, ইলেকট্রোফাইল, মানে এখানে ইলেকট্রন বেশি আছে এবং এখানে রেজোনেন্স আছে। রেজোনেন্স থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার প্রবণতা বাড়ে। এই রেজোনেন্স, সবই রেজোনেন্স, আসলে উত্তর খালি রেজোনেন্স। ওয়াই এবং জেড এর মধ্যে নাইট্রেশন করলে কোনটিতে অধিক তাপমাত্রার প্রয়োজন? শোনো, যেটা বেশি সক্রিয় সেটা কম তাপমাত্রাতেই নাইট্রেশন হবে। কোনটা বেশি সক্রিয় তুমি আগে বলো। এইটা কিন্তু তুমি রেজোনেন্সের মাধ্যমে তুমি আগে ব্যাখ্যা করবা কোনটা বেশি সক্রিয়, আগে তুমি কিন্তু আগে থেকেই জানো। প্রথমে দেখো, এইটার সাথে জিঙ্ক দিলে অক্সিজেন নিয়ে গেল, এটা হলো বেনজিন। বেনজিনের সাথে নাইট্রেশন মানে নাইট্রোবেনজিন, তার মানে এক্সট্রা হচ্ছে তোমার নাইট্রোবেনজিন, এক্সট্রা নাইট্রোবেনজিন। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে টলুইন। বলো তো টলুইন আর নাইট্রোবেনজিনের মধ্যে কে বেশি সক্রিয়? তুমি জানো টলুইন বেশি সক্রিয় হবে, CH3 বেশি সক্রিয়। রেজোনেন্স দিয়ে দেখাবা, ইলেকট্রন ঘনত্বের বেড়ে গেছে, নাইট্রেশনের পরে কমে গেছে, ও কম সক্রিয়। দেখাইলা, দেখানোর পরে তুমি কি বলবা, কোনটিতে অধিক তাপমাত্রা প্রয়োজন? যেহেতু এটা বেশি সক্রিয়, CH3 বেশি সক্রিয়, তার মানে এর কম তাপমাত্রা লাগবে, এর লাগবে কম তাপমাত্রা। যে বেশি সক্রিয় তার কম তাপমাত্রায় নাইট্রেশন হবে, আর যে কম সক্রিয় তার বেশি তাপমাত্রায় নাইট্রেশন হবে। পারবা কি পারবা না বলো? পারবা সবাই? পারবা? ক্লিয়ার? বেনজিন ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া কেন দেবে না? ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া দেয় না কেন? কারণ এর পার্মানেন্ট প্লাস মাইনাস তৈরি হয় না। পার্মানেন্ট প্লাস মাইনাস তৈরি হয় না, মানে ওই একটা জিনিসের যদি পার্মানেন্ট প্লাস মাইনাস তৈরি হইতো, ধরো এইটা এখানে গেল, এটা প্লাস আর এটা মাইনাস হইলো, তখন তোমার প্লাস আর মাইনাসের জন্য তোমার একটা জিনিস তোমার আক্রমণ করে একটা এই জায়গায় যুক্ত হলে একটা এই জায়গায় যুক্ত হইলো। তো সবসময় মনে রাখবা রেজোনেন্স হইলে যেহেতু জিনিসটা ঘূর্ণায়মান, এইটা এখানে এটা আবার ঘুরতেছে বারবার, সেই জন্য পার্মানেন্ট প্লাস মাইনাস যেহেতু তৈরি হয় না, রেজোনেন্স থাকলে তোমার সংযোজন বিক্রিয়া দেওয়ার প্রবণতা বাড়ে। যেমন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডেও তুমি দেখো, তোমাকে যদি বলি আমি অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড কিটোনে কোনো রেজোনেন্স নাই, অ্যালডিহাইড বা কিটোনে কোনো রেজোনেন্স নাই, সেই জন্য এরা সংযোজন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এই ও এর মধ্যে রেজোনেন্স আছে, এই দুইটা ও এর মধ্যে রেজোনেন্স আছে, তাই ও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। রেজোনেন্স থাকলে সবসময় মনে রাখবা প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার প্রবণতা বাড়ে। বুঝতে পেরেছো? বুঝেছো? সোয়াইপ বুঝেছো? ক্লিয়ার? পারবা? ওকে, তো এগুলোই আসছে, কিন্তু প্রথম যেই কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেনটার দিকে একটু তাকাও। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। সেটা কি? উদ্দীপকের সি যৌগের নাইট্রেশনের সি। আচ্ছা এখানে আগে দেখো, এইটা নাইট্রেশন করছো, এটা নাইট্রেশন করছো, নাইট্রোবেনজিন হয়েছে, এবং বিজারণ করছো, তোমার কি হয়েছে? অ্যানিলিন হয়েছে। আচ্ছা, সি যৌগের নাইট্রেশনে ভালো করে শোনো, সি যৌগের যদি তুমি নাইট্রেশন করো, সি যৌগের নাইট্রেশনে সব সময় মনে রাখবে এখানে একটা ব্যতিক্রম আছে, এই জায়গায় একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা মনে রাখবা। এর নাইট্রেশনে কি অর্থপ্যারা নির্দেশক নাকি পেন্টা নির্দেশক? আমরা মনে রাখবো অ্যানিলিনের নাইট্রেশনে
এটা কিন্তু অর্থোমেরা নির্দেশক হয় না। কেন? কারণ নাইট্রেশন যখন তুমি করো, এই যে এর নাইট্রেশন বলছে সি যোগের নাইট্রেশন, তুমি যখন নাইট্রেশন করো তখন, আচ্ছা নাইট্রেশন করলে এ আসলে কি কোন জায়গায় যুক্ত হয়? তোমার তো গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগে, এইটা কিন্তু মেটা পজিশনে যুক্ত হয়। এটা কোন পজিশনে যুক্ত হয় বলো তো? এই যে HO মাইনাস আর NO2 প্লাস, NO2টা কই যুক্ত হয়? মেটা পজিশনে, অর্থ আর প্যারা পজিশনে যুক্ত না হয় মেটা পজিশনে যুক্ত হয়। কেন? কারণ এই যে তোমার যখন অ্যানিলিন, যখন নাইট্রেশন হয় অ্যানিলিনের, এই নাইট্রেশনে কি করে? এই নাইট্রেশনে তোমরা তোমাদের প্রথমত H2SO4 এর সাথে এ বিক্রিয়া অংশগ্রহণ করে। এ যেহেতু একটা ক্ষার, তাহলে H প্লাসটাকে সহজেই সে গ্রহণ করতে পারে। H প্লাসকে গ্রহণ করে এই জিনিসটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। কি তৈরি করে বলতো? ধনাত্মক অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। অ্যানিলিনিয়াম আয়ন যে তৈরি করতেছে, যেহেতু বেনজিনের সাথে যুক্ত পরমাণুর উপরে প্লাস, তাই এটা মেটা নির্দেশক হিসেবে কাজ করে। এটা মেটা নির্দেশক হিসেবে কাজ করে। এটা মেটা নির্দেশক মানে বেনজিনের সাথে যুক্ত মৌলটা যে থাকবে, ওই পরমাণুটা যে থাকবে, সেই পরমাণুটার উপরে যদি প্লাস বসে সেটা আসলে মেটা নির্দেশক, আর যদি এখানে মাইনাস বসে সেটা আসলে অর্থপ্যারা নির্দেশক। এটা হচ্ছে সিস্টেম। তো এর উপরে যেহেতু মাথার উপরে প্লাস হয়ে যায়, এই H প্লাসটা এখানে মুক্তজোড় ইলেকট্রনটা গ্রহণ করে, মানে এখানে আর মুক্তজোড় ইলেকট্রন থাকে না, এখানে প্লাস হয়ে যায়, কারণ এই H প্লাসটা এই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে NH3 প্লাস অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, তাই এটা মেটা নির্দেশক হিসেবে কাজ করে। এটা হচ্ছে রিজন। এটা হচ্ছে রিজন। একটাই এরকম আছে, এটা তোমার পরীক্ষায় আসে যে অ্যানিলিন কেন মেটা নির্দেশক। ওকে, বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে। আচ্ছা, এখানে কি বলছে? ABC যৌগের ইলেকট্রনের প্রতিসরণের সক্রিয়তার ক্রম। বলো তো সক্রিয় কোনটা বেশি? বেনজিন বেশি সক্রিয়? এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন, বিটা হচ্ছে নাইট্রোবেনজিন, আর সিটা হচ্ছে কি? সিটা হচ্ছে অ্যানিলিন। আমরা কি জানি সবচেয়ে বেশি সক্রিয় কে? বেনজিনের চেয়ে NH2 থাকলে কি হয়? এই মুক্তজোড় ইলেকট্রন ভিতরে প্রবেশ করে অর্থপ্যারা নির্দেশক হয়, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তার মানে সবচেয়ে বেশি সক্রিয় কে? সি। এটা কি দিতে হবে? রেজোনেন্স দিয়ে দেখাই দিবা। পারবা কি পারবা না? রেজোনেন্স দিয়ে দেখাবা। এরপরে হচ্ছে এ, বেনজিনের ক্ষেত্রে তোমার কোনো কিছু হচ্ছে না। আর সবচেয়ে কম সক্রিয় কে বলতো? সবচেয়ে কম সক্রিয় বি, এটাও রেজোনেন্স দেখাইতে হবে। রেজোনেন্স দিয়ে দেখাবা যে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস তৈরি হচ্ছে 2, 3, 4 নাম্বার সিচুয়েশনে, এগুলোও কিন্তু তোমার রেজোনেন্স দিতে হবে। তার মানে বি এর সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে এ, তারপরে হচ্ছে বি, সি এর সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে এ, তারপরে হচ্ছে বি। NO2 বেশি? না, NO2 বেশি না। হ্যাঁ, অ্যানিলিনিয়াম বাইসালফেটও দেওয়া যায়। একজন বলছে অ্যানিলিনিয়াম বাইসালফেট, মানে তুমি যদি গোটা সালফিউরিক অ্যাসিড দাও তাহলে তো সালফেট সহ লিখবা, এভাবেও লিখতে পারো, ওইটাও দিতে পারো। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তো এই পর্যন্ত আমাদের থাকলো 2টা পার্ট পড়লাম আমরা। কাল বা পরশু, কালকে কি ক্লাস নিতে পারবো? কালকে অথবা পরশু আমি তোমাদেরকে ডেটটা জানাই দিব। আমরা এরপর থেকে করব, মানে এরপরের পার্টটা থেকে, এরপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই যে এই পার্টটার ক্রিয়েটিভগুলো করব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা তোমাদের এই বইটা অর্ডার দিয়ে দিও, রকমারি থেকে অর্ডার দিলেই হবে। এই কোশ্চেনগুলো কিন্তু সব সলভ দেয়া আছে পরে লাস্টে। এইখানে কত নাম্বার পেজ থেকে আছে? 297 নাম্বার পেজ থেকে একবারে গুছায় দিয়ে দেওয়া আছে, সুন্দর করে অ্যান্সার লিখে দিতে পারবা। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।